হঠাৎ এক রাতের বেলা নিখোঁজ হয় দুই ভাই বোন। তাদের মা বাবা হাজার খোঁজ করেও পায় না তাদের। তবে এরপরই পুলিশ খুঁজে পায় তাদের নৃশংস মরদেহ। কে খুন করলো তাদের, আর কেনই বা করলো? পুলিশ কি পারবে সেই ভয়ঙ্কর খুনিদেরকে খুঁজে বের করতে, আর ওই অসহায় মা বাবাকে তাদের সন্তান হত্যার বিচার পাইয়ে দিতে? সেটা দেখবো আজকের গল্প রাখে। চলুন তাহলে আর দেরি না করে টান টান রহস্যে ঘেরা এই রোমাঞ্চকর গল্পটি শুরু করা যাক। শুরুতেই আমরা দেখি স্কুলের ছুটি হতেই সুমান নামের একজন মেয়ে দাঁড়িয়ে থাকে তার ভাই সাহিলের জন্য। সাহিল অনেক দেরি করে আসে, আর এটা দেখে সুমান অনেক রেগে যায়, কারণ তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল আর এখন তারা তাদের বাসও পাবে না। সুমান তখন সাহিলের সাথে খুব রাগারাগি করে। এরপর দুজন একসাথে চলে যায় লাস্ট বাস ধরতে। তবে দেখা যায় তারা তাদের লাস্ট বাসটাও আর ধরতে পারে না, অর্থাৎ তাদের এখন অন্য উপায়ে বাড়ি যেতে হবে। তারা তো এবার ভীষণ ঝামেলায় পড়ে যায়। এরপরই তারা দুই ভাই বোন রাস্তায় দাঁড়িয়ে থাকে অন্য কোনো গাড়ি থেকে লিফট নেওয়ার জন্য। কিছুক্ষণ পরই একটা লোক তাদের দুজনকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে তাদেরকে লিফট দেয়। এরপর সুমান আর সাহিল বাড়িতে চলে আসে। এখানে আমরা দেখি সুমান আর সাহিল সব সময় দুজন শুধু মারামারি করত। ভাই বোনেরা যেমন হয় আর কি, একে অপরের সাথে সারাক্ষণ লেগে থাকে, তারাও ঠিক তাই। এরই মধ্যে সেখানে তাদের মা মোনা চলে আসে। মোনা তো এসেই দুজনের ঝগড়া থামায়। এদের ঝগড়া সামলাতে সামলাতেই তার অবস্থা খারাপ। যাক, এরপরই সুমান রেডি হতে থাকে। এখানে আমরা জানতে পারি সুমান আজকে রেডিওতে নিজের কণ্ঠে গান গাইবে, আর সেখানে যাওয়ার জন্য সুমান রেডি হচ্ছিল। আর এই বিষয় নিয়ে মোনাও অনেক বেশি খুশি ছিল। সুমানের বাবাও নিজের মেয়ে রেডিওতে গান গাইবে এই খবরটায় এত বেশি খুশি ছিল যে আশেপাশের প্রতিবেশী সবাইকে জানিয়ে রাখে, সবাই যাতে সুমানের গান শোনে। বোঝাই যায় তারা সবাই বেশ এক্সাইটেড। কিন্তু এর মধ্যেই সুমান নিজের কানের দুল হারিয়ে ফেলে। তাই মোনা তখন সুমানকে একটা সুন্দর কানের দুল বের করে দেয়। এরপর সে সাহিলকে সুমানের সাথে যেতে বলে, তাকে রেডিও স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তবে সাহিল তো যেতে চায় না, ঝামেলা করতে থাকে। সুমানও তখন বলে সেও সাহিলের সাথে যেতে চায় না, সে দরকার হয় একা যাবে, তবু ওর সাথে যাবে না। কিন্তু শেষে মোনা দুই ভাই বোনের মান অভিমান ভাঙিয়ে সাহিলকে সুমানের সাথে পাঠায়। যাওয়ার আগে মোনা সাহিলকে বলে তারা বাসায় ফিরলে সবাই মিলে একসাথে আইসক্রিম খাবে। এরপর সুমান আর সাহিল মোনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর এদিকে সুমানের বাবা মা রেডিও ছেড়ে বসে থাকে নিজের মেয়ের গান শোনার জন্য। তারা তো বেশ এক্সাইটেড ছিল যে কখন তাদের মেয়ে গান গাইবে আর তারা সেটা রেডিওতে শুনতে পাবে। সুমানের বাবা অশোক সবাইকে কল করে, সবাইকে এক এক করে তার মেয়ের গান শোনার জন্য বলতে থাকে। তবে দেখা যায় অনেকটা সময় পার হয়ে গেলেও সুমানের গলা শোনা যায় না, অর্থাৎ রেডিওতে এক এক করে সবার গান বাজে, তবে সুমান গান গাইতে আসে না। এর পরের বার আসবে আসবে ভেবে ভেবে শেষ গানটাও শেষ হয়ে যায়, কিন্তু সুমান আর গান গায় না। এই দেখে তো মোনা আর অশোক দুজনেই ভীষণ চিন্তিত হয়ে পড়ে যে হলোটা কি, তাদের মেয়ে গান কেন গাইছে না। মোনা ভাবে হয়তো সুমানদের রেডিও স্টেশনে যেতে লেট হয়েছে, তাই সুমানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এ কারণেই সে গান গাইতে পারেনি। তবে অশোকের কাছে ব্যাপারটা একটু খটকা লাগে, তাই অশোক তাড়াতাড়ি রেডিও স্টেশনে চলে যায় সুমানদের নিতে। সেখানে গিয়ে অশোকের সুমানের এক বান্ধবীর সাথে দেখা হয়। অশোক তখন তাকে জিজ্ঞেস করে সুমান কোথায়। তবে আশ্চর্যের বিষয় হলো সুমানের বান্ধবী জানায় সুমান অথবা সাহিল কেউই তো আজ রেডিও স্টেশনে আসেনি, তাদের সাথে তো দেখাই হয়নি, তাই সুমানের পরিবর্তে অন্যজনকে নেওয়া হয়েছে। সুমান রেডিও স্টেশনে আসেনি এই কথা শুনে অশোক তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে নিজে তাদেরকে পাঠিয়েছিল। ততক্ষণে রেডিও স্টেশনও পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। অশোক তো এবার অস্থির হয়ে পড়ে। সে সাথে সাথে মোনাকে কল করে আর জিজ্ঞেস করে সাহিল আর সুমান কি বাড়িতে ফিরেছে। অশোকের কথা শুনে মোনা অবাক হয়ে যায় আর বলে তাদের তো অশোকের সাথে থাকার কথা, সেই কথা কেন জিজ্ঞেস করছে। তখন অশোক মোনাকে জানায় যে সুমান রেডিও স্টেশনে আসেইনি। এই কথা শুনে মোনা তো অনেক অবাক হয়ে যায়, কারণ সুমান তার এত ইম্পর্টেন্ট একটা দিন ছেড়ে অন্য কোথাও যাবে না, তাও কাউকে না বলে। অশোক এখানে মোনাকে সুমানের সব ফ্রেন্ডদের বাড়িতে কল দিয়ে জিজ্ঞেস করতে বলে যে সুমান সেখানে আছে কিনা। আর ততক্ষণে অশোক রাস্তার আশেপাশে সুমান আর সাহিলকে খুঁজতে থাকে যে কোথাও তাদের পাওয়া যায় কিনা। এরই মাঝে আমাদেরকে 8 দিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একটা সিনেমা হলের ভেতর রাজ্জু আর বাবু নামের দুজন চোরকে দেখতে পাই। ওই হলে আরেকজন ছেলে আর মেয়েও ছিল, যারা একসাথে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল। আর দূর থেকে বাবু আর রাজ্জু মিলে এই সব কিছু দেখছিল আর নিজেদেরকে নিয়ে আফসোসও করছিল। এর কিছুক্ষণ পরই লোকটা তার গার্লফ্রেন্ডকে রেখে ওয়াশরুমে চলে যায়, আর তখন বাবু আর রাজ্জুও ওয়াশরুমে যায়। এখানে তারা দুজন বারবার লোকটার দিকে তাকাচ্ছিল। এই ব্যাপারটা
ওই লোকটাও খেয়াল করে। সে তো তখন তাদের দুজনকে গালি দেয়, কারণ সে খুবই বিরক্ত হচ্ছিল। আর হবে নাই বা কেন, এরকম করলে যে কেউ বিরক্ত হওয়ার কথা। কিন্তু বাবু আর রাজু তো থামে না, তারা দুজন মিলে লোকটাকে নিয়ে মজা নিতে থাকে। সেই সময় লোকটা রেগে মেগে তাদেরকে কিছু বলতে যাবে, তবে তার আগেই বাবু লোকটার মাথা একটা আয়নার সাথে বাড়ি দেয়, আর দুজন মিলে লোকটাকে ইচ্ছা মতো মারতে থাকে। সেই সময় সেখানে লোকটার গার্লফ্রেন্ড এসে এই সব কিছু দেখে চিৎকার করে ওঠে। তবে রাজু লোকটার পকেট খুঁজে দেখে সেখানে বেশি টাকা নেই। তারা দুজন লোকটার ভাবসাব দেখে ভেবেছিল সে অনেক বড় লোক হবে, তবে তার কাছে কোনো টাকা নেই দেখে দুজনেই ধোকা খেয়ে যায়। ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে, তবে বাবু আর রাজু মিলে কোনোভাবে পুলিশের হাত থেকে বেঁচে সেখান থেকে পালায়। পুলিশও তাদেরকে ধরতে পারে না। এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে, আর আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই, যেখানে ইন্সপেক্টর জয়প্রকাশের বাবা রোজকারের মতো পুলিশ স্টেশনের ভেতরেই তার জন্য খাবার রান্না করে নিয়ে আসে। সে প্রায়ই এটা করত, আর সবচেয়ে বড় কথা, তার জন্য বললে ভুল হবে, বরং পুরো স্টেশনের মানুষের জন্যই সে রান্না করে নিয়ে আসে। যার বাবা একজন রিটায়ার্ড হাওয়ালদার ছিল, সাথে রাঁধুনিও ছিল। সে রান্নাটা বেশ ভালোই করত, তাই সে নিজের হাতে রান্না করে সবসময় জয়ের জন্য নিয়ে আসে। সে অনেক ভালোবেসে কাজটা করলেও জয়ের এসব মোটেও ভালো লাগে না, তবুও সে তার বাবাকে সরাসরি কিছু বলতে পারে না। তো জয়ের বাবা খাবার নিয়ে খুবই সচেতন, তাই সে সবার আগে জয়কে খাবার খেয়ে নিতে বলে। তবে সেই সময় জয়ের কাছে মিসিং রিপোর্ট আসে, যেটা ছিল সুমান আর সাহিলের মিসিং রিপোর্ট। আর এই কেস পেয়েই জয় তো আর খাবার খাওয়ারও সময় পায় না, সে তাড়াতাড়ি তার কাজে লেগে পড়ে। সে দ্রুত আশোকদের বাড়িতে গিয়ে পৌঁছায়। এরপর ততক্ষণে সবার কাছে খবর পৌঁছে গিয়েছিল যে বাচ্চা দুটো মিসিং। একজন পুলিশ অফিসার তখন জয়কে বাকি কিছুর ইনফরমেশন দেয়। এরপরই জয় ভেতরে যায়। আশোক পুলিশকে দেখে তার দিকে এগিয়ে যায়। এরপর যায় আশোক আর মোনাকে জিজ্ঞাসাবাদ করে যে বাড়ি থেকে কি কোনো কিছু গায়েব হয়েছে, যেমন টাকা বা গহনা। আসলে এই কথার মানে হলো সুমান আর সাহিল মিলে বাড়ি থেকে টাকা নিয়ে পালিয়েও তো যেতে পারে, অনেক সময় বাচ্চারা এমনটা করে থাকে। তবে এই কথা শুনে মোনা অনেক রেগে যায়, কারণ সে খুব ভালো করেই জানে তার ছেলে মেয়ে এমন না, তারা এমনটা কখনো করবে না। জয় তখন বিষয়টা আরো ভালোভাবে দেখে, আশোককে জানায় এটা কিডন্যাপের কেসও হতে পারে, তাই তাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। যে কেউ কল করে আশোকের কাছে টাকা চাইতে পারে। এই কথা শুনে আশোক জানায় কিডন্যাপার যা চায় সে তাই দিতে রাজি আছে, তবে তার শুধু তার ছেলে মেয়েকে ফেরত চাই, তারাই তো তার জীবনের সম্বল। জয় তখন তাদেরকে আশ্বাস দেয় যে সে দেখছে কি করা যায়, আর সে তাদেরকেও সুরক্ষিত থাকতে বলে। এরই মধ্যে বাড়ির ল্যান্ডলাইনে কল আসে। আশোক তাড়াতাড়ি করে রিসিভ করে, তবে কল কোনো কিডন্যাপারের না, বরং হসপিটাল থেকে আসে। আমরা দেখি পুলিশ সহ আশোক হন্তদন্ত হয়ে হসপিটালে ছুটে যায়, কারণ সেখানে আশেপাশে কোনো মেয়ের মৃত লাশ পাওয়া গেছে। আর তার জন্যই হসপিটাল থেকে আশোককে কল করা হয়, যেহেতু সুমান তখনও মিসিং ছিল। আশোক তখন অনেক বেশি ঘাবড়ে যায়। সে অনেক ভয়ে ভয়ে লাশের কাছে যায়, কারণ এটা যদি সত্যিই সুমান হয় তাহলে সে নিজেকে আর ধরে রাখতে পারবে না। এরপরই আশোক অনেক সাহস করে আস্তে আস্তে লাশের মুখ থেকে পর্দাটা সরায়, আর এর কিছুক্ষণ পরেই আশোক ভেতর থেকে বেরিয়ে আসে। বাইরে যায় সহ বাকি পুলিশরাও অনেক চিন্তিত হয়ে বসেছিল। তবে এখানে আশোক জানায় ডক্টরদের কাছে যে লাশ আছে সেটা সুমানের ছিল না, অর্থাৎ সুমান বা সাহিলকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে তাদের পাওয়ার আশা এখনো রাখা যায়। আর এটা শোনার পর জয়ও অনেক স্বস্তি পায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর দৃশ্য আবারও চলে যায় 8 দিন আগে, যেখানে ওই দুই চোর অর্থাৎ বাবু আর রাজু দুজন লোকটার কাছ থেকে যত টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে তারা মদ কিনে খেতে থাকে আর এনজয় করতে করতে বাসায় আসে। রাজু তখনও অনেক ভয়ে ভয়ে ছিল, কারণ তারা কোনো মতে পুলিশের কাছ থেকে বেঁচে এসেছে, নয়তো একবার ধরা পড়লে সোজা জেলে যেত। তবে বাবুর এসব নিয়ে কোনো টেনশন ছিল না। কথায় কথায় একটা সময় রাজু আর বাবুর মধ্যে ঝগড়া লেগে যায়। তখন রাজু রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে, তবে বাবু রাজুকে থামায় আর তাকে খেতে দেয়। এরপর দুজন আবারও মিলে যায়। এখানে বাবু প্ল্যান করছিল কিভাবে বড় কিছু করা যায়, কারণ এতদিন ছোটখাটো চুরি করে তারা অনেক বেশি বোর হয়ে গিয়েছিল, তাই এখন বাবু একটা বড় চুরি করতে চায়। এদিকে বর্তমানে যায় সন্দেহভাজন একজন লোককে ধরে, যে শিশু পাচারের কাজে জড়িত ছিল। যায় তার লোক নিয়ে সেখানে যায়, আর সাথে সাথে লোকটাকে ধরে ফেলে। তবে লোকটা অনেক বেশি ভয়ে ছিল, আর জায়কে বারবার অনুরোধ করে বলছিল যে সে কোনো বাচ্চাকে কিডন্যাপ করেনি, এই কাজ সে আগেই বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যায় তার কথাই বিশ্বাস করে না। তখন লোকটা তাদেরকে বীরজু গ্যাংয়ের নাম বলে, যারা বাচ্চাদের কিডন্যাপ করে আর বিভিন্ন জায়গায় পাচার করে দেয়। আবার কোনো কোনো সময়
তারা বাচ্চাদেরকে সামনের একটা জঙ্গলেও রাখে। যাই এসব শুনে তখন খোঁজ নিয়ে পাশের ওই জঙ্গলটার ব্যাপারে জানতে পারে, যেটা রেডিও স্টেশন থেকে খুব একটা দূরে ছিল না। অর্থাৎ লোকটার কথা সত্য হলে যায়রা এই জঙ্গলেই কিছু না কিছু পাবে। তাই পুলিশ তখন লোকটাকে ছেড়ে দেয়। তো বোঝাই যায় কেসটা আর এখন আগের মতো অতটা সহজ নেই, সবাইকে সেরকম ভাবেই প্রস্তুতি নিতে হবে। তো এরপরই দেখা যায় জঙ্গলে যাওয়ার জন্য পুরো পুলিশ ফোর্স রেডি হয়ে যায়, সাথে শিকারী বন্দুক সহ বড় বড় বন্দুকও ছিল তাদের কাছে, কারণ জঙ্গলে যে কোনো কিছু হতে পারে। এরপরই সবাই ধীরে ধীরে ওই জঙ্গলের ভেতর চলে যায়। যারা কিছু দূর হাঁটতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। এই রাতের অন্ধকারে বৃষ্টির মাঝেই পুলিশরা আশেপাশের সবকিছু তল্লাশি করতে থাকে, তারা কোনোভাবে থামে না। এরই মাঝে আমাদেরকে ওই ঘটনার 7 দিন আগের কাহিনী দেখানো হয়, যেখানে বাবু তার কথা মতো এবার একটা বড় ধরনের চুরি করার প্ল্যান করে। এতে রাজ্য মোটেও রাজি হয় না, কিন্তু তারপরেও তাকে জোর করে নিয়ে যায় বাবু। প্রথমে রাজ্য আর বাবু মিলে একটা গাড়ি চুরি করে। বাবু গাড়ির গ্লাস ভেঙে লক খোলে। এরপর তারা ওই গাড়িটা নিয়ে একটা বিশাল বাড়ির সামনে চলে আসে। রাজ্য তখনও ভয় পাচ্ছিল, কারণ একবার তারা ধরা পড়ে গেলে নিশ্চিত জেলে যাবে। তবে বাবু জানায় বাড়ির ভেতর কেউ নেই, তাহলে কে পুলিশে খবর দিবে? তারা শুধু ভেতরে গিয়ে দামি দামি জিনিস চুরি করে চলে আসবে। রাজ্য তখন আর কিচ্ছু বলে না। এরপর তারা দুজন নিজেদের মুখ বেঁধে বাড়ির ভেতর চলে যায়। তারা ভেবেছিল বাড়িতে কেউ নেই, তবে রাজ্যুরা বাড়িতে ঢুকতেই একজন বৃদ্ধ লোক আসে আর তাদের দুজনকে ধরে ফেলে। তবে তারা দুজন তখন বৃদ্ধ লোকটাকে ধরে বেঁধে রাখে। বাবু সারা ঘর ঘুরে ঘুরে দেখে, আর রাজ্য বাড়ির ভেতর দামি দামি যা কিছু পায় সবকিছু গুছিয়ে নিতে থাকে। তবে রাজ্য বাইরে এসে দেখে সেখানে বাবু ছিল না, তাই রাজ্য তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে নেয়। তবে তখন ওই বৃদ্ধ লোকটা বাধা অবস্থাতেই রাজ্যুর পা টেনে ধরে। রাজ্য তো এতে ভীষণ ঘাবড়ে যায়। সে তখন কোনো মতো ওই বৃদ্ধ লোকটাকে আঘাত করে তার কাছ থেকে ছুটে গাড়িতে চলে আসে। রাজ্য এসে দেখে বাবু আগে থেকেই গাড়িতে বসেছিল। বাবু তখন রাজ্যুকে জিনিসগুলো গাড়ির পেছনে রাখতে বলে, আর রাজ্যু পেছন ঘুরতেই গাড়ির পেছনের সিটে একটা বাচ্চাকে বাধা অবস্থায় দেখতে পায়। এটা দেখে রাজ্য অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে বাড়িতে শুধু বৃদ্ধ না, বরং এই ছোট বাচ্চাও ছিল। তাই বাবু এই বাচ্চাকেই তুলে নিয়ে এসেছে। অর্থাৎ বাবু বাচ্চাকে কিডন্যাপ করে বাচ্চার বাবাকে হুমকি দিয়ে টাকা আদায় করতে চাইছিল। তবে রাজ্য এসব কিছুই মানতে চায় না, কারণ সে এত বড় খারাপ কাজ করতে চায় না। তাই রাজ্য বাচ্চাকে ফেরত দিয়ে আসতে চায়, কিন্তু বাবু তখন রাজ্যকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যায়। বর্তমানে জায়রা প্রায় অর্ধেক জঙ্গল তল্লাশি করে ফেলে, তবে তারা তেমন কোনো প্রমাণ পায় না। এরই মধ্যে কন্ট্রোল রুম থেকে খবর আসে যে শেষবার সুমান আর সাহিলকে একটা লাল স্কুটিতে দেখা যায়। এই খবর পাওয়ার পরই যায় তাড়াতাড়ি করে জঙ্গল থেকে বেরিয়ে আসে, কারণ বৃষ্টির কারণে কোনো কাজই হচ্ছিল না। তাই স্কুটি আর স্কুটের মালিকের খোঁজ করার জন্য যায় চলে যায়। এদিকে মোনা আর আশোক এখনো আশা রাখছে যে তারা তাদের সন্তানদের ফিরে পাবে। মোনা অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল। আশোক তখন নিজেকেই দোষ দিচ্ছিল, কারণ তখন সুমানের সাথে আশোক রেডিও স্টেশন গেলে হয়তো আর এসব হতো না। দৃশ্য চলে যায় পরের দিন। একটা লোক ওই জঙ্গল দিয়েই যাচ্ছিল। তখনই লোকটা তার সামনে একটা জুতা পরে থাকতে দেখে। এটা দেখে তার একটু সন্দেহ হয়, তাই সে আরো সামনে এগিয়ে যায়। আর সামনে যেতেই লোকটা সেখানে দুইটা রক্তে মাখা বিধ্বস্ত হওয়া লাশ দেখতে পায়। এই নির্মম দৃশ্য দেখে লোকটা এতটাই ভয় পায় যে সেখান থেকে চলে যায়। এরপরে সে পুলিশদের খবর দেয়, যারা তখন তাড়াতাড়ি এসে সেখানে পৌঁছায়। যদিও লাশ দুটোর মুখ ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তবুও একসাথে দুইটা লাশ আর তার সাথে জামা কাপড়ের মিলের কারণে যায় খুব ভালো করেই বুঝতে পারে যে এরাই সাহিল আর সুমান ছিল। অর্থাৎ সাহিল আর সুমান এখন বেঁচে নেই। দুটো লাশের শরীরে অনেক ক্ষত ছিল, খুবই নির্মম অবস্থা ছিল তাদের। যায় সবকিছুর এভিডেন্স নিতে থাকে। বাকি পুলিশরা তখন আশেপাশে খুঁজে সুমানের ওড়না সহ আরো একটা জুতা পায়, আর সেখানে একটা গাড়ির লুকিং গ্লাসও পাওয়া যায়, যেটা কিডন্যাপারের গাড়ির ছিল। এখানে সবকিছু পরিষ্কার যে তাদের দুজনকে মার্ডার করা হয়েছে। ততক্ষণে সেখানে এসপি অফিসার চলে আসে, যা এসপি কে গিয়ে সবকিছুর ইনফরমেশন দেয়। যায়ের সন্দেহ মতো দুজন মানুষকে মেরে এখানে নিয়ে আসা একজনের পক্ষে সম্ভব না, এখানে আরো মানুষ থাকতে পারে। তবে তারা কেউ এটা বুঝতে পারে না, কিডন্যাপার যদি সুমান আর সাহেলকে কিডন্যাপই করে তাহলে তাদেরকে মারবে কেন? কিডন্যাপার চাইলে তাদের বাবার কাছ থেকে টাকা দাবি করতে পারতো, অথবা এই দুজনকে বিক্রি করে অনেক টাকা পেত। কেসটা এখনো ভীষণ ঘোলাটে আর ভীষণ কঠিনও হয়ে গেছে। তাই এসপি জায়কে বলে এই কেসের সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত বাইরে যাতে কেউ কোনো কিছু জানতে না পারে। এদিকে সেখানে রিপোর্টাররাও চলে আসে আর তাদেরকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। এসপি তখন সবাইকে থামায়, কিন্তু কাউকে কোনো ইনফরমেশন দেয় না, কারণ পুরোপুরি ভাবে
সব পরিষ্কার না হওয়া পর্যন্ত যদি সবকিছু নিউজে চলে আসে তাহলে তাদের কাজ আরো কঠিন হয়ে যাবে। তাই যায় সব রিপোর্টারদের সেখান থেকে চলে যেতে বলে। সেই সময় সেখানে আশোক ছুটে আসে। সে এসেই সুমান আর সাহিলের লাশের দিকে ছুটে যায়। সে তো দেখেই বুঝে যায় যে দুটোই তার সন্তান। এই অবস্থা দেখে সে চিৎকার করে ওঠে। কেউ তাকে সামলাতে পারছিল না। সে অনেক বেশি ভেঙে পড়েছিল। এখন এই ঘটনার পেছনে কি হয়েছে সেটা জানতে তো আগে কেসটা সলভ করতে হবে। তাই যায় সেই স্কুটির মালিককে খুঁজতে থাকে, যার স্কুটিতে সুমান আর সাহিল শেষবার দেখা গিয়েছে। তাই যায় সেখানকার সবগুলো লাল স্কুটির মালিককে ধরে নিয়ে আসে। তবে এদের মধ্যে কেউই সুমান আর সাহিলকে লিফট দেয়নি। এরই মধ্যে সুমান আর সাহিলের বডি ফরেন্সিক রিপোর্টের জন্য চলে যায়। আর সাহিল এবং সুমানকে লিফট দেওয়া সেই স্কুটারের মালিকেরও খোঁজ পাওয়া যায়। যায় তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে আর জানতে পারে ওই দিন সুমান আর সাহিল স্কুটিতে করে গিয়েছিল। তবে সে তাদের দুজনকে বাস স্টপের ওখানেই নামিয়ে দিয়ে আসে। এরপর লোকটা জায়দের ওই জায়গায় নিয়ে আসে যেখানে সে সাহিল আর সুমানকে ড্রপ করে দিয়েছিল। তবে যায় দেখে এই জায়গাটা তারা আগে থেকেই তল্লাশি করে রেখেছে। তবে যেহেতু সাহিল আর সুমান এখানে থেমেছে তাহলে তারা গাড়িটাও এখান থেকেই নিয়েছে। তাই যায় আশেপাশে লোক লাগিয়ে দেয় খোঁজ করার জন্য। এদিকে আশোক সুমান আর সাহিলের লাশ বাড়িতে নিয়ে যায়। সবাই তো অনেক বেশি স্তব্ধ ছিল। মনাও তখন ছুটে আসে সেখানে। এরপর সে তার ছেলে মেয়েকে দেখে, কিন্তু সে তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এটা তার ছেলে মেয়ের লাশ। মনা তখন হুট করে একদম অন্যরকম হয়ে যায়। সে এখনো বিশ্বাস করছিল না যে তার ছেলে মেয়ে বেঁচে নেই। এদিকে বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে আশোককে নিজের দুই সন্তানের অন্তিম সংস্কার করতে হয়। এরই মাঝে আবার আমাদেরকে এই ঘটনার 6 দিন আগের দৃশ্য দেখানো হয়। বাবু ছোট ছেলেটাকে কিডন্যাপ করে এনেছিল টাকা চাওয়ার জন্য। তাই সে একটা দূরের দোকানে গিয়ে ছেলেটার বাবাকে কল করে আর তার কাছে টাকা চায়। ছেলেটার বাবাও নিজের ছেলের জন্য টাকা দিতে রাজি হয়ে যায়, যেটা শুনে বাবুও অনেক খুশি হয়। এরপর আমরা দেখি বাবু বেশ সেজেগুজে একটা হসপিটালের ভেতর যায়। আসলে এই হসপিটালে বাবুর গার্লফ্রেন্ড ছিল যে একজন নার্স ছিল। বাবু তার কাছে গিয়ে জোর জবরদস্তি করতে শুরু করে। তবে সে হসপিটালে থাকায় বাবুর গার্লফ্রেন্ড তাকে কোনোভাবে থামিয়ে দেয়। তখন বাবু রেগে গেলেও তার গার্লফ্রেন্ড রাতে দেখা করবে বলে আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা রাজুকে দেখি। সেই বাচ্চাটাকে আটকে রেখেছিল। এদিকে বাবুরও কোনো খবর ছিল না। তাই রাজুর অনেক ভয় করতে থাকে কোনোভাবে ধরা পড়ে যায় কিনা সে, সেই জন্য। এরই মধ্যে ছেলেটা চিৎকার করতে থাকে। তার মুখ বাঁধা থাকায় সে কিছু বলতে পারছিল না। তখন ছেলেটা ইশারায় জানায় তার ওয়াশরুমে যেতে হবে। এবার তো রাজু ঝামেলায় পড়ে যায়। সে কোনো উপায় না পেয়ে ছেলেটাকে নিয়ে একটা ট্রেনের রাস্তায় চলে আসে আর সেখানেই তার কাজ সারতে বলে। এই বলে রাজু পেছন ঘুরলেই সেই সুযোগে ছেলেটা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রাজু তাকে ঠিকই ধরে ফেলে। এদিকে বাবু ছেলেটার বাবাকে যে জায়গায় টাকাগুলো নিয়ে আসতে বলেছিল আগে থেকেই সেই জায়গায় গিয়ে লুকিয়ে থাকে তারা। কিছুক্ষণ পর দেখা যায় সত্যি সত্যি ছেলেটার বাবা এসে বাবুর বলে দেওয়া কথা মতোই একটা জায়গায় টাকাগুলো রেখে যায়। এরপর লোকটা সেখান থেকে চলে যেতেই বাবু বেরিয়ে আসে আর টাকাগুলো নিতে যায়। সেই সময় অনেকগুলো লোক মিলে বাবুকে ঘিরে ধরে। বাবু বুঝতে পারে এরা পুলিশ ছিল, অর্থাৎ লোকটা বাবুকে ধরার জন্য পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। পুলিশ দেখে বাবু টাকা রেখেই পালাতে থাকে আর একটা সময় পুলিশের হাত থেকেও বেঁচে যায়। এদিকে বর্তমানে যায় নতুন ফরেন্সিক ল্যাবে যায়, যেখানে নতুন ফরেন্সিক ডক্টররা কাজ করছিল সুমান আর সাহিলের বডি নিয়ে। যায় সেখানে যেতে অদ্ভুত জিনিস দেখে, যেখানে ফরেন্সিক ডক্টর আরেকজন ডক্টরের হাতে তলোয়ার ধরিয়ে দেয় একটা শূকর কাটার জন্য। ল্যাবের মধ্যে এমন কিছু হতে দেখে যায় খুবই অবাক হয়ে যায়। সেই সময় মিস্টার বারুয়া জায়কে দেখতে পায়। সে তো তাকে দেখেই চিনতে পারে। মিস্টার বারুয়াই ফরেন্সিক ডিপার্টমেন্টের হেড ছিল, যে নিজে সুমান আর সাহিলের বডি পোস্টমর্টেম করেছে। আমরা দেখি বারুয়া আর যায় একসাথে কথা বলতে বসে। বারুয়া এখানে জায়কে সব বলতে থাকে যে তাদের দুজনের বডি থেকে কি কি প্রমাণ পাওয়া গেছে। এখানে বারুয়া জানায় যারাই তাদের দুজনকে মেরেছে তারা খুব জখম করে দুজনকে মেরেছে। এদের শরীরের ক্ষত দেখে মনে হচ্ছিল কোনো বড় তলোয়ার দিয়ে ক্ষতগুলো দেওয়া। সাহিলের শরীরে ক্ষতের চিহ্ন বেশি ছিল, তবে সুমান তলোয়ারের জন্য মারা যায়নি, বরং তাকে মাথায় জোরে বাড়ি দিয়ে মারা হয়েছে। এরপর আরো ক্ষত করা হয়েছে। মূলত এটা টেস্ট করতেই বারো একটা শূকরকে কেটে সেটার ধার টেস্ট করছিল। সব শুনে যায় খুব ভালো করেই বুঝতে পারে যে বারুয়ার টিমের কাজ আসলেই ভালো। বারোও তখন জায়কে ওই জঙ্গলে পাওয়া সেই গাড়ির লুকিং গ্লাসের রিপোর্টও দেখায়, যেটা দেখে জায়ের কিছুটা আন্দাজ হয়। তাই যায় তখনই ট্রাফিক পুলিশকে কল করে আর সব গ্রিন কালারের গাড়ি আটকাতে বলে। এরপর জায়ও সেখানে চলে যায় আর এক এক করে গাড়ি চেক করতে থাকে। তবে সেখানে একজন পুলিশ এসে তাকে খবর দেয় যে এসপি তাকে ডেকেছে। জায়ও তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যায় আর সেখানে গিয়ে দেখে জায়ের আগেই তার বাবা স্টেশনের ভেতরে ছিল, যে কিনা এসপির জন্য খাবার রান্না করে নিয়ে এসেছিল। এই বিষয়টা জায়ের কাছে একেবারেই ভালো লাগে না, কিন্তু জায় এসপির সামনে কিছু বলতেও পারে না।
তাই সে চুপচাপ সব হজম করে। এদিকে এসপি জয়ের বাবার হাতের খাবারের অনেক প্রশংসা করে। জয় তখন কোনো মতে তার বাবাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। সে যেতেই দেখা যায় এসপি জয়ের কাছে আসে আর তাকে বলে সে যেন এই ডাবল মার্ডার অর্থাৎ সুমন আর সাহিলের কেসটা অন্য এক পুলিশ অফিসারকে দিয়ে দেয়। এসপির এমন কথা শুনে জয় অনেক বেশি অবাক হয়ে যায় আর জানতে চায় সে কি ভুল করেছে। তখন এসপি জানায় দিল্লির মতো জায়গায় ডাবল কেসের জন্য অনেক মানুষ বা মিডিয়া মেতে আছে, সবাই কান পেতে আছে এই কেসের আসল ঘটনা জানার জন্য। তবে জয় এখনো কিচ্ছু করতে পারছে না, তাই কালকে সকালে সে জয়ের কেসটা অন্য একজন দক্ষ পুলিশের হাতে দিবে, যাতে সে কেসটা তাড়াতাড়ি সলভ করে এখানেই শেষ করে দেয়। এসপির এমন কথা শুনে জয় অবাক হয়। সেরপর এসপি কে বোঝানোর চেষ্টা করে যে জয় নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছে কেসটাকে সলভ করার জন্য। এমনকি জয় এটাও বের করেছে যে তাদের দুজনকে তলোয়ার দিয়ে মারা হয়েছে, তাহলে বাকি কিছুও বের করতে পারবে। কিন্তু এসপি তখনও জয়কে এসব নিয়ে কোনো কথা বলে না, শুধু জয়কে কাল সকাল পর্যন্ত সময় দেয়। এবার জয় অনেক বেশি ভেঙে পড়ে, তবে না চাইতেও তাকে এসপির কথা মেনে নিতে হয়। দৃশ্য পরিবর্তন হয়, আমাদের আবারও কিছুদিন আগের দৃশ্য দেখানো হয়। এখানে রাজ্জু বাচ্চাটাকে আবারও ধরে নিয়ে এসে বেঁধে রাখে আর বাবুর জন্য অপেক্ষা করতে থাকে। বাবুও তখন কোনো মতে বেঁচে সেখানে চলে আসে। রাজ্জু বাবুকে দেখে জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল আর টাকা কোথায়। বাবু জানায় ছেলেটার বাবা পুলিশ নিয়ে এসেছে। এ কথা শুনে রাজ্জু এবার আরো ভয় পেয়ে যায়। সে কিছুতেই পুলিশের হাতে ধরা খেতে চায় না, কিন্তু এদিকে তো বাবু ওই ছেলেটার উপর ভীষণ রেগে ওঠে। সে ছুরি নিয়ে ওই ছেলেটাকে মারতে যায়, তবে রাজ্জু বাবুকে ধরে আটকে ফেলে। সে বলে সে বাবুর কথায় ছোট চোর থেকে কিডন্যাপার হয়েছে, এখন সে মার্ডারার হতে চায় না। কিন্তু বাবুর রাগ তখনও কিছুতেই কম ছিল না। রাজ্জু তখন কোনো মতে বাবুকে আটকে রাখে, কিন্তু তবুও বাবু শান্ত না হলে এবার রাজ্জু বাবুর গলা চেপে ধরে। এটা দেখে বাবু তখন তাকে ছেড়ে দিতে বলে আর বলে সে বাচ্চাটাকে মারবে না। এ কথা শুনে সে বাবুকে ছেড়ে দেয়। বাবুও বাচ্চাটার ক্ষতি করে না। এদিকে এই সবকিছু দেখে বাচ্চাটা অনেক কান্না করতে থাকে। বাবু বারবার বাচ্চাটাকে চুপ থাকতে বলে, কিন্তু বাচ্চাটা অনেক কান্না করছিল। এইবার বাবু একটা সময় রেগে মেগে বাচ্চাটাকে জোরে আঘাত করে মেরেই ফেলে। আর এই দৃশ্য দেখে রাজ্জু একেবারে স্তব্ধ হয়ে যায়। বাবু বাচ্চাটাকে মেরে ফেলার পর সে বুঝতে পারে যে সে রাগের মাথায় তাকে মেরে ফেলেছে। বাবু তখন রাজ্জুর দিকে তাকিয়ে ক্ষমা চায়, কারণ সে মারতে চায়নি, রাগের মাথায় হয়ে গেছে। দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে আমরা নিসার রিজভি নামের একজন রিপোর্টারকে দেখতে পাই। নিসার সোহেল আর সুমনের কেসটা নিয়েই আর্টিকেল লেখার চেষ্টা করছিল, কিন্তু এখনো পুলিশের তরফ থেকে কোনো তথ্য না আসায় সে তার কাজ করছিল না। তবুও নিসার রাত পর্যন্ত কাজ করে যাচ্ছিল। অফিস শেষে একজন স্টাফ এসে নিসারকে বাড়ি চলে যেতে বলে, কারণ একটু পরই সকাল হয়ে যাবে। নিসারও বাস ধরে তার হোস্টেলে চলে আসে। আমরা দেখি নিসার তার হোস্টেলে যেতেই সেখানকার সিঁড়ির সামনে জয় বসে আছে। নিসার জয়কে দেখে জিজ্ঞেস করে ডাবল মার্ডার কেসের ইনভেস্টিগেটর এখন নিসারের হোস্টেলে কি করছে। জয় নিসারকে দেখে তার পাশে বসতে বলে। নিসারও জয়ের পাশে গিয়ে বসে। আর এখানে আমরা জানতে পারি জয় আর নিসার দুজন আগে থেকেই পরিচিত ছিল। বলা চলে নিসার জয়ের গার্লফ্রেন্ড ছিল। আর জয়ের হাত থেকে কেস যাওয়ার পর জয় একমাত্র নিসারকেই পেয়েছে তার সবকিছু বলার জন্য। নিসারও জয়ের মুখ দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। এরপর জয় আর নিসারের রুমের ভেতর চলে যায়। জয় নিসারের জন্য চা বানিয়ে নিয়ে আসে। এরপর জয় তার কাছে তার হাত থেকে কেস যাওয়া থেকে শুরু করে সবকিছু শেয়ার করে। সব শুনে নিসার জয়কে সান্ত্বনা দেয়। তবে হঠাৎই জয়ের মনে পড়ে তার কাছে এখনো রাতটুকু সময় আছে, অর্থাৎ জয় রাতের মধ্যে কিছু একটা প্রমাণ বের করে আবারও কেসটা নিজের হাতে নিতে পারে। আসলে সাহিল আর সুমনের কেসটা এত নির্মম ছিল যে কারোরই মায়া লাগবে। বিশেষ করে সুমনের অবস্থা যেমনটা হয়েছে তা একটা মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আর জয় শুরু থেকেই কেসটার সাথে আছে, তাই শেষে এসে সেই কেসটা অন্য কাউকে দিয়ে দিতে চায় না। আর এটা মাথায় আসতেই জয় তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর জয় তার ইনভেস্টিগেশন করার জায়গাগুলো আবারও ভালো করে চেক করতে থাকে। আর একটা সময় সে আবারও সেই জঙ্গলের ভেতর যায় যেখান থেকে সুমন আর সাহিলের লাশ পাওয়া গিয়েছিল। তবে জয় সেখানে গিয়ে দেখে আশোক আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে আশোক বা মোনা এখনো কেউ তাদের শোক ভুলতে পারেনি। আর আশোক তার সন্তানদের কথা মনে পড়তেই এখানে চলে এসেছে, কারণ এখানেই তাদের দুজনকে মারা হয়েছে। জয়ের এসব দেখে নিজেকে অনেক অসহায় লাগতে শুরু করে, কারণ এরকম একটা জটিল কেস জয় আসলে কি সমাধান করতে পারবে? সুমন আর সাহিলের খুনিকে খুঁজে বের করে কি তাকে যোগ্য শাস্তি দিতে পারবে? এই হতাশা নিয়ে জয় সেখান থেকে চলে যায়। এরই মাঝে আমরা দেখি ঘটনার 6 দিন আগের দৃশ্য। বাবু বাচ্চা ছেলেটাকে মারার পর রাজ্যকে নিয়ে শহর থেকে পালায়, যাতে কেউ তাদেরকে কোনোভাবেই ধরে না ফেলে। তবে রাজ্য এখনো ঠিক হতে পারছিল না। বর্তমানে জয় হতাশা নিয়ে জঙ্গল থেকে ফিরে আসতে নেয়। সে সময় হঠাৎ করে তার গাড়ির সামনে কিছু একটা ধাক্কা লাগে। সে তাড়াতাড়ি করে গাড়ি
থামিয়ে নেমে পড়ে আর আশেপাশে খোঁজার চেষ্টা করে। তখনই সে জঙ্গলের ভেতর একটা গাড়ি দেখতে পায়। যায় তাড়াতাড়ি করে গাড়ির সামনে যেতেই বুঝে ফেলে যে এটাই খুনির গাড়ি ছিল, কারণ তার পাওয়া লুকিং গ্লাসের সাথে গাড়ির একটা লুকিং গ্লাস ম্যাচ করছিল। সেই সাথে যায় গাড়ির ভেতরটা দেখে যেখানে রক্তে মাখামাখি ছিল, অর্থাৎ যায় খুনিকে ধরার সব থেকে বড় প্রমাণ পেয়ে গেছে। এরপরই আমরা আশোকের পরিবারের একটা সুন্দর দৃশ্য দেখতে পাই, যেখানে এই ঘটনা ঘটার আগে সাহিল, সুমান, আশোক আর মোনা চারজনের কত সুন্দর একটা পরিবার ছিল। সাহিল আর সুমান সবসময় ঝগড়া করত, আবার দুজন দুজনকে অনেক ভালোবাসতো, ভাই বোন তো। অথচ সেই দুই ভাই বোনই আজকে জীবিত নেই। আশোক ঘুমের মাঝে এসবই ভাবছিল। সেই সময় তার ঘুম ভাঙতে এসে দেখে মোনা রেডি হয়ে কোথাও যাচ্ছে। তাকে দেখে আশোক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। মোনা জানায় স্কুলে। মোনা আসলে স্কুল টিচার ছিল, তবে নিজের ছেলে মেয়ের মার্ডার হওয়ার একদিন পরেই মোনা যে স্কুলে যেতে চাইবে এটা সে ভাবতে পারেনি। আসলে সে নিজের ছেলে মেয়ের মৃত্যু কিছুতেই মেনে নেয় না, যার জন্য সে পাগল হয়ে গেছে। কোনো কিছুই আর এখন মোনার কানে যায় না, তাই সে আশোকের কোনো কথা না শুনে স্কুলে চলে যায়। এদিকে যায় ওই গাড়িটা ফরেন্সিকের জন্য পাঠিয়ে দেয়। সেখানে এসপিও আসে। গাড়িতে ক্ষত আর নানা জায়গায় রক্ত আর ফিঙ্গারপ্রিন্ট দেখে প্রমাণ হয়ে যায় যেটা সুমান আর সাহিলের খুনিরই গাড়ি। আর গাড়িতে 4 জনের ফিঙ্গারপ্রিন্ট ছিল, যার মধ্যে 2 জন ছিল সাহিল আর সুমান, আর বাকি 2 জন খুনি। অর্থাৎ জায়ের ধারণাই ঠিক ছিল যে খুনি একজন না বরং 2 জন ছিল। এদিকে জায় এসপি কে সব ডিটেলস বুঝিয়ে বলছিল। সে এসপি কে একটা তলোয়ার দেখায় যেটা গাড়ির ভেতরেই পাওয়া যায়, অর্থাৎ এই তলোয়ার দিয়েই সুমান আর সাহিলকে মারা হয়েছিল। এসপি দেখে তলোয়ারটা অনেক বছরের পুরনো ছিল, যেটা ইন্ডিয়ার স্বাধীন হওয়ারও আগের, অর্থাৎ ইংরেজদের যুগের তলোয়ার ছিল। আর সেই তলোয়ারের মধ্যে চুরানওয়ালা নামের কারো একজনের নাম ছিল, অর্থাৎ তারা এই নাম অনুসরণ করেই খুনিকে ধরতে পারবে। এদিকে এই সবকিছু দেখে এসপিও অনেক অস্থির হয়ে পড়ে, কারণ খুনিরা অনেক ভয়ঙ্কর ছিল। জায়ও এক রাতে এত কিছুর প্রমাণ বের করে এসপির কাছ থেকে আবারও নিজের কেসটা ফেরত চায়। এসপিও জায়কে 48 ঘন্টার সময় দেয়, আর এই সময় যদি জায় কেস না সলভ করতে পারে তাহলে কেসটা অন্য কারো হাতে সে দিয়ে দিবে। আর এতে জায়ও রাজি হয়ে যায়। এদিকে এই কেসের 4 দিন আগে বাবু আর রাজ্য মিলে এই শহর ছেড়ে দিল্লিতে চলে আসে। নতুন শহরে এসে বাবুরা অচেনা ভাবে থাকতে শুরু করে, তাই তাদের কেউ ধরতেও আসে না। কিন্তু তবুও রাজ্য এখানে ঠিক হতে পারছিল না। সে বাবুর সাথে কোনো কথাই বলছিল না, তবে বাবু তাকে মিথ্যা আশ্বাস দিয়ে একসময় তাকে ঠিকই গলিয়ে ফেলে। বাবু রাজ্যকে বলে তারা নতুন শহরে এসেছে, এখন নতুন করে জীবন শুরু করবে, তারা আর কোনো খুন করবে না, এখানেই কাজ খুঁজে এখানেই থাকতে শুরু করবে। বাবুর এসব কথা রাজ্যও গলে যায় আর জানায় দিল্লিতে তার এক বন্ধু আছে, 5 স্টার হোটেলে কাজ করে, সে অবশ্যই তাদেরকে কাজ খুঁজতে সাহায্য করবে। এদিকে মোনা এত কিছুর পরেও স্কুলে চলে যায়। স্কুলে তখন সুমান আর সাহিলের জন্য শোক প্রকাশ হচ্ছিল, আর সেই সময় মোনা সেখানে গিয়ে দাঁড়াতে সবাই অবাক হয়ে যায়। কেউ তো ভাবতেই পারেনি মোনা এতটা স্বাভাবিকভাবে এত তাড়াতাড়ি স্কুলে চলে আসবে। মোনা কারোর সাথে কথা বলে না আর চুপচাপ তখন নিজের কাজ করতে থাকে। একবার সাহস করে একটা টিচার গিয়ে মোনার সাথে কথা বলার চেষ্টা করে, আর সে সুমান এবং সাহিলের কথা উঠাতেই মোনা বলে তার ছেলে মেয়ের কিচ্ছু হয়নি। আজ সন্ধ্যায় সুমান রেডিওতে গান গাইবে, তারা সবাই যাতে শোনে। অর্থাৎ আমরা বুঝতে পারি মোনা অনেক বেশি ট্রমাটাইজড ছিল, তাই সে এখনো বিশ্বাস করছিল না যে সুমান আর সাহিল বেঁচে নেই। তার তো ধারণা তারা স্বাভাবিকই আছে। এদিকে আমরা আশোক আর তার ভাস্তেকে দেখি। আশোক এখানে লুকিয়ে একটা লোকের সাথে দেখা করে। আমরা দেখি সে লোকটাকে কোনো একটা কাজ দেয়, আর এই কাজের জন্য আশোক লোকটাকে অনেক টাকাও দেয়। এদিকে রিপোর্টাররা সবাই পুলিশ স্টেশনে আসে, সবাই সেখানে জড়ো হয়। সেখানে নিসারও ছিল, তবে জায় তার কাজেই ব্যস্ত ছিল। নিসার জায়কেই তখন দেখতে থাকে। এরই মাঝে জায়ের কাছে খবর আসে যে চুরানওয়ালার খোঁজ পাওয়া গেছে, অর্থাৎ যে চুরানওয়ালা নামের তলোয়ারটা জায় খুনিদের কাছ থেকে পেয়েছে তার খোঁজই জায় পেয়ে গেছে। আর এই খবর শোনার পরই জায় আর এক মুহূর্ত দেরি করে না, তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর জায় একটা দোকানের সামনে এসে দাঁড়ায়, যে দোকানের মালিকের নাম ছিল চুরানলাল, তবে এটাই আসল চুরানওয়ালা ছিল না। সেখানে একজন বড় মাপের লোকের নাম মোহনলাল চুরানওয়ালা ছিল, যে ইংরেজদের যুগের ছিল। তবে এই চুরানলাল থেকে জানা যায় মোহনলাল আগেই মারা গিয়েছিল, অর্থাৎ এই খুনের সাথে মোহনলালের কোনো সম্পর্ক ছিল না। তবে মোহনলালের ছেলে বাল্লু এখনো বেঁচে আছে, তাই যায় এবার বাল্লুর খোঁজ জানতে চায় লোকটার কাছে। তবে লোকটা জানায় বাল্লু কোথায় আছে সেটা কেউ জানে না, কদিন ধরে বাল্লু উধাও, তাকে কেউ দেখেনি। এই কথা শোনার পর জায়ের কাছে কিছুটা খটকা লাগে। এদিকে ঘটনার 4 দিন আগে, অর্থাৎ দিল্লিতে আসার পর রাজ্য বাবুকে নিয়ে তার দিল্লির বন্ধুর হোটেলের সামনে চলে যায়।
তবে 5 স্টার শুনে বাবু ভেবেছিল রাজুর বন্ধু বড় মাপের হোটেলে কাজ করে, তবে সে তো দেখে এটা ছোট একটা ক্লাবের নাম ছিল। বাবু এসব নিয়ে খুব হাসাহাসি করতে থাকে। এরপর তারা ভেতরে চলে যায়, আর এখানেই তারা দুজন দেখতে পায় রাজুর বন্ধু পেয়ারে কোনো বড় মাপের চাকরিজীবী ছিল না, বরং সে হোটেলের ভেতর মেয়ে সেজে গান গাইতো। এসব দেখে তো বাবু আরো বেশি মজা নিতে থাকে, কারণ তারা কি ভেবেছে আরে হয়েছেটা কি। তো একসময় পেয়ারের কাজ শেষ হলে রাজ্জু আর বাবু তার কাছে যায়। পেয়ারে রাজ্জুকে দেখে অবাক হয়ে যায়। রাজ্জু পেয়ারের সাথে তখন বাবুর পরিচয় করিয়ে দেয়। এদিকে পার্টি থেকে একটা লোক এসে বারবার পেয়ারের সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল, তবে এবার বাবুই লোকটাকে পেয়ারের কাছ থেকে সরিয়ে দেয়। এটা দেখে পেয়ারের কাছে বেশ ভালো লাগে, তাই সে রাজ্জু সহ বাবুকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। এদিকে নিসার চেষ্টা করছিল সঠিক সংবাদগুলো নিউজে প্রকাশ করতে, তবে নিসারের বস চাইছিল নিজেরাই এই কেসের উপর গল্প বানিয়ে নিউজ করতে, কারণ মানুষজন এখন এই কেসের ব্যাপারে নানান কিছু জানতে আগ্রহী। আর এই সময় যদি তারা ধামাকাদার কোনো খবর দিতে পারে তাহলে এতে তাদেরই লাভ। তবে নিসার এমন কিছু চাইছিল না, কিন্তু নিসারের বস তার কোনো কথা শোনে না আর নিজের মতো করেই নিউজ ছাপায়। যাক, এরপরই দেখা যায় জয় তার কাজ শেষ করে বাড়িতে যেতে নেয়। তখনই দেখে জয়ের আন্টি এসেছিল সেখানে। জয় তার আন্টিকে দেখে অনেক বেশি খুশি হয়। তখন সে দেখে যে আন্টির মেয়ে অর্থাৎ তার বোনও সেখানে ছিল। জয়ের আন্টি জয়ের জন্য খাবার রেডি করতে থাকে আর তাকে সুমান এবং সাহিলের কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। প্রায় পুরো দেশে এই কেসের খবর ছড়িয়ে পড়েছিল আর নানা জনের নানান রকম কিছু ভেবে বসে আছে। এই কেস জুড়ে বিভিন্ন ধরনের কাহিনীও বানিয়ে ফেলেছে তারা। পুলিশ এখনো কেস সলভ করতে পারছিল না দেখে অনেকে আশায় ছেড়ে দিয়েছিল। এখানে জয়ের বোন দিল্লিতে এসে পড়ালেখা করতে চাইলে জয়ের আন্টি সেটাতে মানা করে দেয়, কারণ এই কেসের পর তাদের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে যে দিল্লিতে এখন মানুষ সুরক্ষিত না। তবে এসব শুনে জয়ের কাছে ভীষণ খারাপ লাগে, কারণ তারা তাদের দিক থেকে চেষ্টা করছে দেশটাকে ক্রাইম মুক্ত রাখতে, তবে হত্যাকারীরা তো সেটা মানবে না। তাই জয় তার আন্টির ভুল ভাঙিয়ে বলে তাদের ভয়ের কিছু নেই, কারণ পুলিশ সবসময় সবার সাথে আছে। কিন্তু জয়ের কথা শুনে তার আন্টি বলে বাচ্চা দুইটার বাবাও তো আর্মির একজন ছিল, অর্থাৎ সবার ধারণা এটাই, যেখানে একজন আর্মি পার্সনের বাড়ির 2 সন্তান এভাবে খুন হতে পারে সেখানে সাধারণ মানুষের অবস্থা তো আরো খারাপ হবে। আসলে এখানে ভুল ধারণার কিছুই নেই। দেশের খুনিগুলোর জন্য পুরো দেশের বদনাম এভাবেই রটে যায়। এখানেও তাই হচ্ছে। তবে জয় আর কিচ্ছু বলতে পারে না, কারণ এখন সে যত কিছুই বলুক না কেন মানুষ সেটাই বিশ্বাস করবে যে কাহিনীতে মশলা বেশি। তাই সে আর কিচ্ছু না বলে চুপচাপ নিচে চলে যায়। আর জয় নিচে আসতেই দেখে তার বাবা বাকি পুলিশদের সাথে গল্প শুরু করে দিয়েছে আর তাদেরকে খাবারের জন্য ডাকছে। এসব দেখে জয় এবার আর চুপ থাকতে পারে না, তাই সে তার বাবাকে সরাসরি বলে যে সে যাতে যেখানে সেখানে এসে সবাইকে নিজের রান্না খাওয়াতে ব্যস্ত না হয়ে পড়ে। এটা জয়ের ডিউটির জায়গা, তার বাবার রান্নার হোটেল না যে সবাই সবসময় খাবার খেতেই থাকবে। জয়ের এমন কথা শুনে তার বাবা অনেক অবাক হয়ে যায়, তবে জয় তার বাবাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সেই পেয়ারেকে, সে বাবু আর রাজ্জুকে নিজের বাড়িতে নিয়ে আসে আর তারা 3 জন মিলে ড্রিঙ্ক করতে থাকে। পেয়ারে তাদের দুজনকে তার জীবনে ঘটা সবকিছু বলতে থাকে। সেও ধোঁকা খেয়ে দিল্লিতে এসেছিল। সে ভেবেছিল এখানে ভালো চাকরি পাবে, তার জীবনটা সুন্দর হয়ে যাবে, তবে এখানে এসে তাকে মেয়েদের সাজ সেজে গান গাইতে হয়, নাচতে হয়, আর এর জন্য অনেক লোকেরা তাকে নানান ধরনের খারাপ খারাপ অফারও দেয়। আর এভাবেই চলতে চলতে পেয়ারে এখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে তাদের দুজনকে জানায় এই শহরটা অনেক বড়, কিন্তু এখানে কাজ পাওয়াটা কঠিন। এদিকে বর্তমানে যায় আবারও ফরেন্সিক ল্যাবে যায়। জয়কে দেখে বারুয়া তাকে নিয়ে ওই গাড়িটার সামনে আসে। এখানে বারুয়া জানায় তারা গাড়িটা অনেক ভালো করে চেক করেছে আর এরপরই কনফার্ম হয়েছে যে সুমান আর সাহিল গাড়ির পেছনের সিটে ছিল। তার প্রমাণ পেছনের সিটে তাদের দুজনের রক্ত ছিল। তবে অবাক করা বিষয় হলো গাড়ির সামনের সিটেও কিছু রক্ত ছিল, যেগুলো সুমান বা সাহিলের কারোরই ছিল না, অর্থাৎ সেটা খুনির ছিল। এর মানে সুমান আর সাহিল নিজেদের বাঁচানোর জন্য খুনিদেরকেও জখম করেছিল আর সেটার রক্তই গাড়িতে পড়েছিল। এই সব কিছু জানার পর জয়ের মাথায় একটা জিনিস আসে যে খুনিরা যেহেতু জখম হয়েছিল তাই তারা অবশ্যই হসপিটালে যাবে, মানে তাদের হসপিটালে যাওয়ার কথা আর কি। তাই জয় এবার বুদ্ধি করে পাশের একটা হসপিটালে চলে যায় আর সেখানে গিয়েই সে জানতে পারে সেদিন রাতে 2 জন লোক খুবই জখম হয়ে এসেছিল হসপিটালে। তবে ডক্টর যখন তাদেরকে তাদের আঘাতের ব্যাপারে জিজ্ঞেস করে তখন তারা এক এক সময় এক এক বাহানা দেয়, ঠিকমতো কিছুই বলে না। আর এতেই ডক্টরের সন্দেহ হয়, তাই ডক্টর পুলিশেও রিপোর্ট লেখায়।
তবে ডক্টর তাদের চিকিৎসা দেওয়ার পর লোক দুটো হঠাৎ করেই সেখান থেকে উধাও হয়ে যায়। তাদেরকে আর কেউ খুঁজে পায়নি। এই সব কিছু শুনে যায় ডক্টরকে জিজ্ঞেস করে যে লোকগুলো দেখতে কেমন ছিল। তখন ডক্টর জানায় একজন বেশ লম্বা ছিল, যার হাতে একটা পোড়া দাগ ছিল, আর একজন একটু কম হাইটের। আর তাদেরকে দেখে কিছুতেই বোঝা যাচ্ছিল না যে তাদের ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সব কিছু শোনার পর এবার যায় হাওয়ালদারের কাছে যায়, যার কাছে সেদিন রাতে ডক্টর রিপোর্ট লিখিয়েছিল। তবে হাওয়ালদার জানায় তার কাছে কেসটা অনেক জটিল মনে হয়, তাই সে রিপোর্টটা লেখেনি। এই কথা জানার পর তো জয়ের প্রচন্ড রাগ হয়। আসলে সমস্যাটাই হলো সিস্টেমে, সবাই কেমন গা ছাড়া ভাব নিয়ে চলে। যদি হাওয়ালদার ওই দিন ওই দুজন লোকের রিপোর্ট লিখতো, তাহলে হয়তো তারা ওই দুজন খুনিকে ধরতে পারত। এখানে জয় আরো জানতে পারে যে ওই দিন রাতে জয় যখন এই হসপিটালে এসেছিল তল্লাশি করতে, তখন ওই দুজন লোক অর্থাৎ খুনিরা এই হসপিটালেই ছিল। এর মানে জয় খুনির অনেক কাছে এসেও তাদেরকে ধরতে পারেনি। এই সবকিছু বুঝতে পেরে জয়ের অনেক বেশি আফসোস হয়। এর মাঝে দৃশ্য আবারও অতীতে যায়। দেখা যায় সেদিন রাতে পেয়ারে ড্রিঙ্ক করে একেবারে মাতাল হয়েছিল। তবে পেয়ারে তখন বাবুদের বাল্লু নামের একটা লোকের কথা জানায়, যে কিনা সবসময় পেয়ারেকে ডিস্টার্ব করত, সবসময় আজে বাজে কথা বলতো। আর এই সবকিছু শোনার পরই বাবু বলতে থাকে তারা বাল্লুকে শাস্তি দিবে, আর সেটা অবশ্যই দিবে। এরপর আর কি, তারা তিনজন মিলে সাথে সাথে সেই বাল্লুর বাড়িতে চলে যায়। আসলে বাবু শুনেছিল বাল্লু অনেক বড় লোক, তাই বাবু আর রাজ্জু মিলে পেয়ারেকে নিয়ে বাল্লুর বাড়িতে চলে আসে। বাবুর তো ধান্দা ছিল চুরি করা, অথচ পেয়ারে তো ভেবেছিল বাবু আর রাজ্জু তার হয়ে প্রতিশোধ নিতেই বাল্লুর কাছে এসেছে। তবে সেখানে গিয়ে দেখে বাবুরা তো লোভে পড়ে বাল্লুর বাড়ি পর্যন্ত এসে গেছে। তাই বাবু পেয়ারেকে বাল্লুর হাতে দিয়ে দেয় আর বাল্লুর কাছ থেকে টাকা চায়। এসব দেখে পেয়ারে খুবই অবাক হয়ে যায়। তবে বাল্লু তখন বাবুর সাথেই ফ্লার্ট করতে থাকে। এটা দেখে রাজ্জু পেছন থেকে বাল্লুর মাথায় বাড়ি দিয়ে দেয়। এতে তো সে খুব রেগে যায় আর তাদেরকে মারতে থাকে। তবে বাবু আর রাজ্জু মিলে তখন বাল্লুকে ইচ্ছা মতো মারে আর তাকে বেঁধে রাখে। এদিকে এই দৃশ্য দেখে পেয়ারে অনেক বেশি স্তব্ধ হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালায়। এদিকে বাবু আর রাজ্জু মিলে বাল্লুর পুরো বাড়ি খুঁজতে থাকে কিছু চুরি করার জন্য। তবে তারা বাল্লুকে যতটা বড় লোক ভেবেছিল, সেই তুলনায় বাল্লুর কাছে কিছুই ছিল না। আর এতেই তো রাজ্জুর অনেক মাথা খারাপ হয়ে যায়। সেই সময় রাজ্জু দেখে বাবু দেয়ালে থাকা দুইটা বড় তলোয়ারের দিকে তাকিয়ে আছে। রাজ্জুও তখন সেখানে যায় আর তলোয়ার দুটো দেখে খুব ভালো করেই বুঝতে পারে এটা ইংরেজদের সময়কার তলোয়ার ছিল, মানে বহু পুরনো, আর এর দামও অনেক হবে। এদিকে আমরা দেখি পুলিশরা পেয়ারের বাড়ির খোঁজ পেয়ে যায়। ডক্টর জয়কে জানিয়েছিল সেদিন রাতে আসা দুজন লোকের নাম পেয়ারে আর মোহন ছিল। তাই জয় ভাবে এটাই হয়তো সেই দুজন খুনির বাসা। জয় তখন পুরো বাসা তল্লাশি করতে থাকে আর সেখান থেকেই যায় আর একটা তলোয়ার দেখতে পায়, যে তলোয়ার সে গাড়ির ভেতর পেয়েছিল। এটা দেখে জয় কনফার্ম হয় যে খুনিরা এই বাড়িতেই থাকতো। এখান থেকে দৃশ্য আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় বাবু আর রাজ্জু মিলে বাল্লুর বাড়ি থেকে তলোয়ারটা চুরি করে বেরিয়ে পড়ে আর বেরিয়ে দেখে পেয়ারে তাদের রেখেই পালিয়ে গেছে। তখনই রাজ্জু বাড়ির সামনে থাকা একটা গাড়ি দেখতে পায় আর তখনই সুযোগ বুঝে রাজ্জু আর বাবু মিলে ওই গাড়িটাও চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা সালিম নামের একজন লোককে দেখতে পাই, যে ওই মার্ডারের ঘটনার দিন জঙ্গলের রাস্তা দিয়ে সাইকেল দিয়ে যাচ্ছিল। সেই সময় একটা গাড়ি লোকটার সামনে দিয়ে স্পিডে চলে যায়। এটা দেখে সে গাড়ির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখনই সে দেখতে পায় গাড়ির ভেতরে কারো রক্ত মাখা হাত গ্লাসে এসে লাগে। লোকটা বুঝতে পারে গাড়ির ভেতর কেউ আছে। মূলত এটাই ছিল সেই খুনিদের গাড়ি, যেটার ভেতরে সাহিল আর সুমান ছিল। আর সেই সময় খুনি সুমান আর সাহিলকে মারছিল। আর এই সবকিছুই সে নিসারকে বলতে থাকে। আসলে নিসার পুলিশ স্টেশনে গিয়েছিল সিং নামের একজন পুলিশের সাথে কথা বলতে। সে জানতো যে সিং এর কাছে এমন কোন রিপোর্ট আছে যেটার মাধ্যমে সে কেসের ব্যাপারে জানতে পারে। তাই নিসার সিংকে ভুলিয়ে ভালিয়ে কথা বের করে ফেলে। সিং এর কাছে অনেক ধরনের রিপোর্ট এসেছিল সুমানদের কেস নিয়ে। কেউ কেউ বলছে তারা সুমানদের ট্রেনে দেখেছে, তো কেউ বলেছে মেলায়। আর নিসারও সেই সুযোগে সিং এর কাছ থেকে সবার ডিটেলস নিয়ে নেয় যে কে কে সুমানদের দেখেছে। আর সেখান থেকে নিসার সালিমের কাছে আসে। আর আসলে ওই দিন চান্দা গাড়িতে সাহিল আর সুমানকে দেখেছিল। এরপর দেখা যায় সুমান তখন বাঁচার জন্য ছটফট করছিল। সালিম গাড়ির সামনে গিয়ে সুমানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লোকগুলো সালিমের এক পা ভেঙে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপরই সে পুলিশে রিপোর্ট করেছে। এই সব ঘটনা শুনে নিসার জিজ্ঞেস করে সে কি ওই খুনি দুজনের চেহারা দেখেছে। সালিম জানায় না, ভালোভাবে দেখতে পারেনি। এদিকে পুলিশ মোহন পেয়ারের বাড়ির মালিককে পুলিশ স্টেশনে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। আমরা দেখি পুলিশ সেম টু সেম বাবু আর রাজ্জু দুজনের মুখের স্কেচ আঁকিয়েছে, অর্থাৎ তাদের মতে এরাই খুনি। এখানে যায় বাড়িওয়ালাকে তাদের দুজনের ছবি দেখায় আর জিজ্ঞেস করে এরাই কি মোহন পেয়ারে।
যার কথা শুনে বাড়িওয়ালা অবাক হয়ে যায় আর জানায় এদের দুজনকে তারা চেনে না, তবে প্যারে মহান তো একজনের নাম। অর্থাৎ পুলিশ রাজ্জু আর বাবুকে প্যারে আর মোহন ভেবেছে, তবে প্যারে মোহন তো রাজ্জুর বন্ধুর নাম ছিল আর সে ওই বাড়িতে ভাড়া থাকতো। এটা জানার পর যায় বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে যে প্যারে কোথায় কাজ করতো। আমরা দেখি প্যারের বাড়িওয়ালা প্যারের ব্যাপারে কিছুই জানতো না, সে শুধু জানতো প্যারে একটা ক্লাবে ওয়েটারের কাজ করতো। এটা শুনে যায় এবার বাকি পুলিশদের বলে প্যারে কোন জায়গায় কাজ করতো সেটা আগে খুঁজে বের করতে। এরপরেই পুলিশ ধানিরামের খোঁজ পেয়ে যায়। ধানিরাম হলো বাল্লুর ঘনিষ্ঠ বন্ধু, আর তার খোঁজ পেতেই যায় তাড়াতাড়ি ধানিরামের কাছে চলে আসে। সে তাকে গিয়ে জিজ্ঞেস করে যে বাল্লু কোথায়। আর এই বাল্লু নাম শোনা মাত্রই ধানিরাম অনেক ভয় পেয়ে যায়, কারণ ধানি আর বাল্লুর এমন সম্পর্ক ছিল যা কেউ জানলে ধানিরামের মান সম্মান যাবে। সে এখানে সোজা জানিয়ে দেয় যে সে বাল্লুকে চেনে না, তবে যায় একটু হুমকি ধামকি দিতেই আমরা দেখি সে পুলিশদের বাল্লুর বাড়িতে নিয়ে যায়। পুলিশরা বাল্লুর বাড়ির দরজা খুলতেই বাড়ির ভেতর থেকে অদ্ভুত গন্ধ পায়। তারা সবাই বাড়ির সব জায়গায় তল্লাশি করতে থাকে, আর একটা সময় বাল্লুর লাশ একটা বক্সের ভেতর পাওয়া যায়। অর্থাৎ বাবু আর রাজ্জু বাল্লুকে মেরে বক্সে রেখে গিয়েছিল। এই দৃশ্য দেখার পর সবাই অবাক হয়ে যায়। যায় ধানিরামকে জিজ্ঞেস করে বাল্লুর কোনো শত্রু ছিল কি, তবে ধানিরাম জানায় তার কোনো শত্রু ছিল না, তবে তাকে মারার জন্য অনেক মানুষ ছিল। যায় ধানিরামকে জিজ্ঞাসাবাদ করে আরো জানতে পারে যে বাল্লু কদিন ধরে বারে বেশি যেত, আর বাড়ির কথা শুনে যায় বুঝে যায় যে প্যারে মোহন আর বাল্লুর সাথে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। এদিকে আমরা ঘটনার 3 দিন আগের দৃশ্য দেখতে পাই, যেখানে বাবু বাল্লুর বাড়ি থেকে ওই তলোয়ার আনে আর সেই তলোয়ার দিয়ে মাংস কেটে খায়। বাবুর কাছে অনেক বেশি ভালো লাগছিল এটা। এদিকে পেয়ারে বাবুদের ছেড়ে পালিয়ে যাওয়ায় বাবু এবার প্ল্যান করে তারা পেয়ারেকে শাস্তি দিবে। তাই সেদিন বাবু আর রাজু পেয়ারের বাড়ে চলে যায় আর পেয়ারেকে ধরে তাকে বেঁধে ফেলে। এরপর তারা পেয়ারাকে নিয়ে গাড়িতে উঠতে গেলে তখন বাড়ির একজন তাদেরকে দেখে ফেলে। লোকটা তাদেরকে আটকাতে গেলে বাবু জানায় তারা দিল্লির পুলিশ। এ কথা শুনেই তো লোকটা আর কিচ্ছু বলে না। বর্তমানে বাল্লুর ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় যে বাল্লুর শরীরের ক্ষত 7 দিন আগে হলেও সে 3 দিন আগে মারা গেছে। অর্থাৎ বাবু আর রাজু মিলে বাল্লুকে সেদিন একেবারে মেরে না ফেলে বক্সে আটকে রেখেছিল, আর বাল্লু ওই বক্স থেকে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষে না পেরে সে মারা যায়। এখানে আরো একটা জিনিস জানা যায় যে বাল্লুর বাড়িতে যে দুজন লোকের ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় ঠিক সেই একই ফিঙ্গারপ্রিন্ট সুমানার সাহিলের হত্যা হওয়া গাড়িতেও পাওয়া গেছে। অর্থাৎ যায় বুঝতে পারে সুমানার সাহিলের হত্যাকারী ছিল বাল্লুর হত্যাকারী। এইসবের পর জয়ের কাছে কেসটা আরো বেশি জটিল হয়ে পড়ে, কারণ সে যে প্রমাণ জোগাড় করে তা সবই ভুল হয়। সে ভেবেছিল বাল্লু আর প্যারায় বাচ্চা দুটোর খুনি হবে, তবে তারা দুজন তো নিজেরাও খুন হয়েছে, আর যারা খুন করেছে তাদের খোঁজ এখনো জানে না সে। এদিকে যায় বারুয়ার সাথে কথা বলে বাহিরে বের হয়, তখনই সেখানে নিসারকে দেখতে পায়। তবে যায় তার সাথে খুব রেগে ছিল, কারণ নিসার আসল তথ্য নিউজে না দিয়ে উল্টো দিল্লি পুলিশ ফোর্সের উপরেই প্রশ্ন তুলেছে, যেটা আশা করেনি যায়। তাই সে নিসারকে দেখে সেখান থেকে চলে যায়। তখন যার কাছে খবর আসে তার বাবা হসপিটালে আছে। এই কথা শুনে যায় তাড়াতাড়ি হসপিটালে যায়, তবে সেখানে গিয়ে দেখে তার বাবার হাত পুড়ে গেছে রান্না করতে গিয়ে। এটা নিয়ে যায় তার বাবাকে বেশ বকাঝকা করতে থাকে আর এসব রান্না বান্না বন্ধ করতে বলে। তখনই যার কাছে খবর আসে যে তারা পেয়ারের বাড়ির খোঁজ পেয়ে গেছে। এরপর যায় সেই বাড়ি চলে যায় আর সেখানে গিয়ে জানতে পারে পুরো ঘটনা, যে 3 দিন আগে পেয়ারাকে দুজন লোক নিজেদের দিল্লি পুলিশ দাবি করে তুলে নিয়ে গিয়েছিল। লোকটা জায়কে পেয়ারের ছবিও দেখায়। সব শোনার পর যায় এবার বাল্লু আর রাজুর ছবি দুটো লোকটাকে দেখায়। লোকটা জানায় হ্যাঁ এই দুজনই তো নিজেদেরকে দিল্লি পুলিশ বলে পেয়ারাকে নিয়ে গিয়েছিল। এই কথা জানার পর থেকেই যায় এবার ওই অজানা দুজনকে খুঁজতে থাকে। এদিকে আমরা দেখি ওদিন বাবু আর রাজু মিলে পেয়ারাকে তুলে নিয়ে একটা জঙ্গলে চলে আসে তাকে সেখানে মেরে ফেলার জন্য। সেখানে বাবু একটা কাপলকে দেখতে পায়। তখনই ছেলেটা মেয়েটাকে রেখে দূরে যেতেই বাবু মেয়েটাকে ধরে নিয়ে আসে। এরপর রাজু পেয়ারের হাতে তলোয়ারটা দিয়ে মেয়েটাকে মারতে বলে, তবে পেয়ারে মারতে রাজি হয় না। বাবু আর রাজু মিলে তখন পেয়ারাকে জোর করে। পেয়ারে তো ভয়ে ভয়ে তলোয়ারটা হাতে নেয়, কিন্তু মারতে পারে না। তখন রাজু নিজেই তলোয়ারটা নিয়ে মেয়েটাকে মারতে যায়। তখন ওই ছেলেটা সেখানে একজন পুলিশ নিয়ে আসে, আর পুলিশ দেখেই রাজু আর বাবু সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পেয়ারা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, আর পুলিশও তখন পেয়ারাকে ধরে নিয়ে আসে। এখানে আমরা দেখতে পাই আশোক যে লোকটাকে টাকা দিয়েছিল তার কাজ করানোর জন্য, সে লোকটা আশোকের কাছে সুমনের ফরেন্সিক রিপোর্ট নিয়ে যায়। মূলত এই কাজ করতেই আশোক লোকটাকে টাকা দিয়েছিল। আর সেই সুমনের ফরেন্সিক রিপোর্ট দেখে অনেক বেশি ভেঙে পড়ে, কারণ লোকগুলো অনেক নির্মম ভাবে অত্যাচার করেছিল সুমনকে। এদিকে পুলিশরা পেয়ারের খবর পেয়ে যায়। পেয়ারে তখনও জেলে ছিল। যায় পেয়ারের কাছে যায় আর তাকে বাল্লু আর রাজ্যুর ছবি দেখায়। অর্থাৎ পেয়ারে মারা যায়নি, তো তাদের দুজনকে দেখেই পেয়ারে ভীষণ ভয় পেয়ে যায় আর বলে তারা তাকে মেরে ফেলবে। যায় এখন পেয়ারের কাছ থেকে বাল্লু সহ রাজ্যু আর বাবুর ব্যাপারে সব জানতে পারে। যায় তাকে জিজ্ঞেস করে তারা দুজন এখন কোথায় আছে, তবে পেয়ারে জানায় সে জানে না। যায় তখন তাকে ভয় দেখালে সে রাজ্যুর বোনের নাম বলে। অর্থাৎ বাবু আর রাজ্যু এখান থেকে পালিয়ে রাজ্যুর বোনের কাছে যেতে পারে। আর এতক্ষণ আমরা যা ধারণা করে এসেছি সেটাই সঠিক ছিল। বাবু আর রাজ্যু মিলেই সাহিল আর সুমনকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। সেদিন পুলিশ চলে আসায় বাবু আর রাজ্যু পেয়ারাকে
সেখানে রেখে পালায়। সেদিন তাদের দুজনেরই এই দিল্লি ছেড়ে চলে যাওয়ার প্ল্যান ছিল। বাবু খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল, আর তখনই বৃষ্টির মধ্যে সামনে থেকে সুমন তাদের গাড়িতে লিফট চায়। আর সুমনকে দেখে বাবুর চোখ আবারও লোভী হয়ে পড়ে। আর এটা বুঝতে পেরেই রাজু তাকে আটকানোর চেষ্টা করে, কারণ সে আর কোনো ক্রাইম করতে চাচ্ছিল না। তবে এখন আমাদেরকে এর মাঝের বর্ণনা দেখানো হয়। আমরা দেখি সেদিন রাতে বাবুর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য বাবু গাড়ি চালাতে গিয়ে গাড়ি একদম জঙ্গলের ভেতর অ্যাক্সিডেন্ট করে আর বাবু অজ্ঞান হয়ে পড়ে। তখন রাজু অনেক ঘাবড়ে যায়, আর এরপরেই রাজু বাবুকে নিয়ে হসপিটালে চলে যায়। বাবুর জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালে দেখে সে অনেক বেশি রেগে যায় রাজুর উপর। তখন ডক্টর বাবুকে চোখ খুলতে দেখে এসে জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছিল। বাবু বলে কার অ্যাক্সিডেন্টের কারণে এমনটা হয়েছে। কথা শুনে ডাক্তার অবাক হয়ে যায়, কারণ রাজু ডাক্তারকে বলেছিল ফাইট করতে গিয়ে তাদের এই অবস্থা হয়েছে। এটা শোনার পর বাবু এখন নানা বাহানা বানাতে থাকে। এরপর ডাক্তার যেতেই সে রাজুকে জোর করে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। আর এখানেই আমরা দেখি ঠিক ওই সময় আশোক সহ পুলিশ অফিসাররা সেই হসপিটালে ছিল, কারণ ওই দিন আশোকের কাছে খবর এসেছিল কোন একটা মেয়ের লাশ পাওয়া গেছে, কিন্তু সেটা তো সুমান ছিল না। যাই হোক, বাবু আর রাজু তাড়াহুড়ো করে বের হতে নিলে আশোকের ভাস্তের সাথে তাদের ধাক্কা লাগে। তখন বাবুরা আরো তাড়াহুড়ো করে সেখান থেকে যেতে থাকে। সে সময় হাওলাদার তাদের কাছে আসে, কারণ ডাক্তার তার কাছেই রিপোর্ট করেছিল বাবু আর রাজুর ব্যাপারে। হাওলাদার তাদের দুজনের রিপোর্ট লেখাতে চায়, তবে বাবু নানা বাহানা করে আর নিজেদের গরিব বানিয়ে রিপোর্ট লেখাতে বাধা দেয়। তখন হাওলাদার তাদের দুজনের নাম জানতে চায়। বাবু তার আর রাজুর নাম পাল্টে একজনের নাম পেয়ারে আর একজনের নাম মোহন বলে দেয়। এরপরই হাওলাদার তাদের বাড়ির অ্যাড্রেস জানতে চায়। রাজু তখন একটা ভুল অ্যাড্রেস দিয়ে দেয়। এরপরই তারা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। অর্থাৎ সেদিন জায়রা খুনির অনেক কাছাকাছি ছিল, তবে তারা কিছুই বুঝতে পারেনি। এদিকে বাবু রাজুকে সেদিনই বাসে উঠিয়ে দেয় আর রাজুকে তার গ্রামে গিয়ে কয়দিন লুকিয়ে থাকতে বলে। ততদিনে বাবু অন্য কোনো ব্যবস্থা করে নিবে। রাজুর অনেক বেশি ভয় করছিল। সে তখন বাবুকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। বাবু জানায় সে জিমির কাছে যাবে। আর এরপরেই বাবু রাজুর হাতে কিছু একটা ধরিয়ে দেয় আর এটা নিয়ে গ্রামে চলে যেতে বলে। আমরা দেখি জিনিসটা একটা স্বর্ণের কানের দুল ছিল, যেটা মার্ডার হওয়ার দিন মোনা সুমানকে পড়তে দিয়েছিল। আর এরপরেই বাবু আর রাজু দুজন আলাদা হয়ে যায়। দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দেখি নিসাররা ততক্ষণে বাবু আর রাজুর ছবি পেয়ে গেছে, আর এখন তারা এটা নিয়েই সঠিক তথ্য বের করে নিউজ করার কাজে লেগে পড়ে। দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে আসে। আমরা দেখি রাজু তার গ্রামে বোনের কাছে চলে যায়। তার বোন এসবের কোনো কিছুই জানতো না। রাজুর শরীরের ক্ষত চিহ্ন দেখে তার বোনের কারণ জিজ্ঞেস করে। রাজু জানায় সে দিল্লিতে শুটিং করতে গিয়ে ব্যথা পেয়েছে। এদিকে কিছুক্ষণ পরে রাজুর দুলাভাই সেখানে চলে আসে। দেখা যায় রাজুর দুলাভাই তাকে হেসে হেসে অনেক খোঁচা মেরে কথা বলে দেয়। তবে রাজু এই সবকিছু মুখ বুজে শুনতে থাকে। সেদিন রাতে রাজু বাইরে শোয়ার সময় শুনতে পায় ঘরের ভেতর থেকে তার বোনের চিৎকারের আওয়াজ আসছে। সে বুঝতে পারে যে তার দুলাভাই প্রতিনিয়তই তার বোনকে এভাবে মারধর করে। এইসব দেখে তার রাগ আরো বেড়ে যায়। সে কোনো মতে চুপচাপ সহ্য করে। এখানে আমরা দেখি পুলিশরা পেয়ারের কাছ থেকে রাজুর বোনের বাড়ির অ্যাড্রেস নিয়ে সেই গ্রামে চলে আসে। পুলিশ সোজা রাজুর বোনের বাড়িতে চলে যায়। তবে সেখানে গিয়েও তারা হতাশ হয়, কারণ পুলিশ যাওয়ার আগের দিনই রাজু সেখান থেকে চলে গেছে। যাওয়ার পর বাড়ির আশেপাশে তল্লাশি করতে যায়। তখনই রাজুর বোনের মেয়ে বিন্দিকে দেখতে পায়। বিন্দির মুখের অবস্থা শোচনীয় ছিল। যায় তখন তাকে তার ক্ষতর ব্যাপারে জিজ্ঞেস করলে বিন্দি তেমন কিছু বলে না। তখন যায় রাজুর বোনের শরীরেও নানান রকম ক্ষত দেখতে পায়। তবে এটা দেখে বুঝে যায় যে তার হাজবেন্ডই তাকে এভাবে অত্যাচার করেছে। পুলিশ তাদেরকে জানায় যে রাজু দিল্লিতে কোনো ফিল্মের শুটিং করেনি, বরং মার্ডার করেছে। আর এই কথা শোনার পর সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ রাজু অনেক ভীতু ছিল। তার দ্বারা মার্ডার কিভাবে হবে। রাজুর বোন অনেক বেশি ভেঙে পড়ে। যা তাদেরকে বাবুর ছবি দেখায় আর জিজ্ঞেস করে তারা একে চেনে কিনা, অথবা রাজুর মুখে তার নাম শুনেছে কিনা। তবে রাজুর বোন বা দুলা ভাই কেউই বাবুকে চিনতে পারে না। যায় সেখানে আর কিছু না খুঁজে পেয়ে সেখান থেকে চলে আসতে নেয়। তবে আসার আগে যায় রাজুর দুলা ভাইকে ওয়ার্নিং দিয়ে দেয় যে এরপর যাতে সে আর কখনো তার স্ত্রীর উপর অত্যাচার না করে। এরপর আমাদেরকে দুদিন আগের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ রাজুর তার বোনের বাড়িতে আসার পরের দিনের দৃশ্য। সেদিন রাজু নিজের শরীরের ক্ষতর জন্য বিন্দির সাথে সেখানকার ডাক্তারের কাছে যায়। ডাক্তার রাজুর অবস্থা দেখে বুঝতে পারে না যে একটা ফিল্ম করতে গিয়ে কেউ কিভাবে এত ক্ষত বিক্ষত হয়। এরপরই বৃষ্টি নেমে যায়। রাজু আর বিন্দি তখন একটা দোকানে গিয়ে বসে। রাজু ফিল্মের কাজ করে এটা শোনার পর বিন্দিরও অনেক শখ জাগে রাজুর ফিল্ম দেখতে যাওয়ার। তাই সে এসব নিয়ে কথা বলছিল রাজুর সাথে। এরই মধ্যে রাজু সেখানকার একটা নিউজ পেপারে তার আর বাবুর ছবি দেখতে পায়। অর্থাৎ সারা শহর রাজু আর বাবু দুই খুনিকে খুঁজছে। আর এই নিউজ দেখার পরই রাজু অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ সে ধরা পড়ে যাবে এটা তো সে কখনো ভাবেনি। রাজু তাড়াতাড়ি করে তখন আরেকটা দোকানে গিয়ে বাবুকে কল করে আর জানায় তাদের ছবি নিউজ পেপারে ছাপা হয়েছে। তবে বাবু রাজুর কোনো কথাতেই পাত্তা দেয় না। রাজু বাবুর সাথে দেখা করতে চায়, তবে সে রাজুকে আপাতত লুকিয়ে থাকতে বলে। এদিকে রাজুর মনে হচ্ছিল এখনই হয়তো সবাই জেনে যাবে যে রাজু খুনি। রাজু আশেপাশে যার দিকেই তাকাচ্ছিল তাকে দেখেই খুব ভয় পাচ্ছিল। সে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। এর পরের দিনই রাজুর বোম্বে যাওয়ার কথা ছিল। আচ্ছা, এখানে আমি বোম্বে কেন বলছি
এর পেছনে একটা কারণ রয়েছে, কারণ এই ঘটনাটা সত্যিকার অর্থেই ঘটেছিল। আর ঘটনাটা বেশ অনেক বছর আগের, যখন মুম্বাইকে বোম্বে বলা হতো। যাক, তো দেখা যায় সেদিন রাতেই বিন্দি রাজুর কাছে আসে আর তাকে বলে সে যাতে তাকেও তার সাথে নিয়ে যায়, সে বোম্বেতে গিয়ে নায়িকা হতে চায়। বিন্দির কথা শুনে রাজু অনেক অবাক হয়ে যায়। তাছাড়া বিন্দিও তো আর জানে না যে রাজু সবাইকে মিথ্যা বলেছে। রাজু বিন্দিকে বলে এই খবর বিন্দির বাবা জানতে পারলে তাকে মেরেই ফেলবে, কিন্তু তবুও বিন্দি বারবার রাজুকে রিকোয়েস্ট করতে থাকে তার সাথে তাকে নিয়ে যাওয়ার জন্য। সে জানায় সে রাজুর সব কাজ করবে, তার সব কথা শুনবে। এখন হঠাৎ করে রাজুর চোখ যায় বিন্দির শরীরের দিকে, আর সেই সুযোগেই বিন্দির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। সে তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে হুট করেই রাজুর চোখে সুমানের চেহারা ভেসে ওঠে, আর সাথে সাথে রাজু থেমে যায় আর বিন্দিকে ইচ্ছা মতো মারতে থাকে। অর্থাৎ সেদিন রাজুর মারাতেই বিন্দি শরীরে এত দাগ ছিল। রাজু রেগে মেগে সেখান থেকে চলে যায় আর বিন্দি সেখানে বসেই কাঁদতে থাকে। বর্তমানে পুলিশরাই গ্রামের আশেপাশে সবার কাছে বাবু আর রাজুর ছবি দেখায় আর তল্লাশি করে কোথাও কেউ তাদেরকে দেখেছে কিনা, তবে তেমন কোনো ফলই পাওয়া যায় না। এরই মধ্যে জয়ের কাছে খবর আসে গ্রামের অন্য একটা রাস্তা দিয়ে কেউ একজন রাজুকে যেতে দেখেছে। জয় তাড়াতাড়ি করে সেখানে যায়, তবে সেখানেও রাজুকে দেখতে পায় না। এদিকে মার্ডারের এতদিন হওয়ার পরেও খুনি ধরা না পড়ায় এবার সবাই পুলিশ ফোর্সের উপর রেগে গিয়েছিল। এসব দেখে এসপি এবার সিদ্ধান্ত নেয় যে সেই কেসটা আর জয়ের হাতে না রেখে নতুন একজন দক্ষ পুলিশ অফিসার চৌহানকে দিবে। এদিকে আমরা দেখি নিসার ও রাজু আর বাবুর মুখ দেখার পর থেকে সবকিছুর চেষ্টা করে যাচ্ছে তাদের দুজনের ব্যাপারে ইনফরমেশন বের করার জন্য, আর নিসার একজনের কাছ থেকে তাদের দুজনের কিছু ইনফরমেশনও পায়। এদিকে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে এসে পৌঁছায় জয়, আর সে এসপির সাথে দেখা করতে চায়, তবে জয়কে তখন ঢুকতে দেওয়া হয় না। সে তখন নিজের বিধ্বস্ত শরীরে আর ময়লা লাগা ড্রেস পরেই সেখানে বসে থাকে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সেই কেসটা সলভ করার জন্য কত পরিশ্রম করছে, তবে এখন আর জয়কে সুযোগ দেওয়া হয় না। অফিসার চৌহানও সেখানে চলে আসে, আর তাকে দেখেই জয় বুঝতে পারে এসপি কেসটা জয়ের কাছ থেকে নিয়ে চৌহানকে দিতে চলেছে। জয় তখন চৌহানের কাছে গিয়ে কথা বলে। এখানে চৌহান জয়ের ব্যাপারে সব জানে, আর চৌহান বলে এই কেসটা এখন থেকে সে লড়লেও সে জয়ের সাহসিকতা দেখে জয়কে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে চায়। তবে জয়ের কাছে এই কথাটা মোটেও ভালো লাগে না, তাই সে সেখান থেকে চলে আসে। আমরা দেখি নিসার জয়দের বাড়িতে যায়, তখন জয়ের বাবা দরজা খুলে দেয়। নিসার তো জয়ের বাবার জন্য চিকেন রান্না করে নিয়ে এসেছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়, কারণ তার কাছে যে খাবার ভালোবাসে সেই ভালো মনের মানুষ। তবে জয়ের বাবা নিসারকে চিনতে পারে না, তখন নিসার নিজেকে জয়ের বন্ধু হিসেবে পরিচয় দেয়। কিছুক্ষণ পরই সেখানে জয় চলে আসে। সে তখনও নিসারের উপর রাগ করেছিল, আর সে এটাই ভাবতে থাকে যে নিসার হয়তো এখন তার কাছে এসেছে এই কেসের ব্যাপারে আপডেট নিতে, তাই সে নিসারকে অনেক কথা শোনায়। এমনিতেও জয়ের হাতে কেসটা ছিল না, তাই সে আরো বেশি আপসেট ছিল। তবে নিসার এখানে এসেছিল জয়কে বাবু আর রাজুর ব্যাপারে ইনফরমেশন দিতে। বোম্বে, অর্থাৎ বর্তমানে যাকে আমরা মুম্বাই বলি, সেখানে বাবু আর রাজু মিলে বাসা থেকে চুরি করে যে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে মেরে ফেলেছিল সেটার সব ফাইল নিসারের কাছে আছে। আর নিসার জয়কে সেই ফাইল দিয়ে বলে সেখানে জয়ের সাথে ঝগড়া করতে আসেনি, আর না কোনো খবর লিখতে এসেছে, আর খবর লেখা তার কাজ সেটাই সে করেছে। তবে নিসার শুধু জয়কে সাহায্য করতে চেয়েছে, এই বলে সে ফাইলগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে একজন পুলিশ জয়ের কাছে জানায় বোম্বেতে একটা ক্রাইম হয়েছে, আর সেখানকার অফিসার তার সাথে কথা বলতে চাচ্ছে। জয়ের এই কেসে নেই জেনেও সেই পুলিশ অফিসার শুধু জয়ের সাথেই কথা বলতে চায়, তাই জয় পুলিশ স্টেশনে চলে যায় আর সেই পুলিশ অফিসারের সাথে দেখা করে। আর এখান থেকেই জানতে পারে যে আজ বোম্বেতে একটা ক্রাইম হয়েছে, একজন কাপলকে আক্রমণ করা হয়েছে, আর সেটা অন্য কেউ না বরং বাবু করেছে। এই খবর শোনার পর জয় বুঝতে পারে বাবু বর্তমানে বোম্বেতে রয়েছে, তবে এত কিছু ঘটার পরেও বাবু একটার পর একটা ক্রাইম কিভাবে করছে তার জানা নেই। তার হাতে এই কেস নেই, তবুও তার কাছে আজকের রাতটা ছিল, তাই সে তখনই বেরিয়ে পড়ে বোম্বের উদ্দেশ্যে বাবুকে খুঁজতে। এদিকে সুমান আর সাহেলের সাথে থাকা সব জিনিসপত্র চেক করার পর একজন পুলিশ গিয়ে সেগুলো আশোকের কাছে দিয়ে আসে। আশোক জিনিসগুলো লুকিয়ে রাখে, তবে সেদিন রাতে মোনা সেই জিনিসগুলো দেখে ফেলে, যেখানে সাহেলের রক্তমাখা জুতা আরো অনেক কিছু ছিল। মোনা এতদিন জানতো না তার সন্তানদের কতটা নির্মম ভাবে মারা হয়েছে। সে তো এসব দেখে নিজের নিস্তব্ধতা আর ধরে রাখতে পারে না, সে এবার হাউমাউ করে কান্না করতে থাকে। আশোক তখন কোনো মতে তাকে ধরে রাখে। এভাবেই দুই অসহায় বাবা মা রাত ভর কান্না করতে থাকে নিজের ছেলে মেয়ের জন্য। এরপরই আমাদেরকে 12 বছর আগের বোম্বের দৃশ্য দেখানো হয়, যেখানে কুমার নামের একটা ছোট ছেলের নামে তার স্কুলের প্রিন্সিপাল তার মায়ের কাছে বিচার দিচ্ছিল। কুমার সবসময় অনেকভাবে স্কুলের বাকি স্টুডেন্টদেরকে জ্বালাতন করত, তবে প্রতিবার প্রিন্সিপাল কমপ্লেন করতে করতে বিরক্ত হয়ে যায়। তাই এবার প্রিন্সিপাল কুমারের মাকে লাস্ট ওয়ার্নিং দেয় তার ছেলেকে শুধরে যাওয়ার জন্য। কুমারের মা তখন কুমারকে বলে প্রিন্সিপালের কাছে ক্ষমা
ক্ষমা চাইতে। তবে আমরা দেখি কুমার ক্ষমা চাওয়ার বদলে উল্টো প্রিন্সিপালের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। এসব দেখে কুমারের মা রেগে মেগে সেখান থেকে বেরিয়ে আসে। তখন কুমার তার মার কাছে মধু নিয়ে যায় আর তাকে খেতে বলে। তবে তখন কুমারের একজন ক্লাসমেট এসে জানায় এই মধু কুমার চুরি করে নিয়ে এসেছে। এই কথা শোনার পরই কুমারের মা অনেক রেগে যায় তার উপর। এদিকে এই কথা বলে দেওয়ায় কুমারও অনেক ক্ষেপে যায় ছেলেটার উপর। তাই ছেলেটা যখন ওয়াশরুমে যায় কুমার তখন ওয়াশরুমের ভেতরে থাকা মৌমাছির চাক ভেঙে দেয় আর ছেলেটাকে ভেতরে আটকে রেখেই বাহির দিয়ে দরজা লাগিয়ে দেয়। সেই সময়ই বন্ধ রুমে সবগুলো মৌমাছি ছেলেটাকে কুড়ে কুড়ে খেতে থাকে। দৃশ্য আসে বর্তমানে। আমরা দেখি যায় বোম্বেতে এসে সেই জায়গাটায় আসে যেখানে বাবু আর রাজু মিলে ওই ছোট ছেলেটাকে কিডন্যাপ করে রেখেছিল আর শেষে বাবু তাকে মেরেও ফেলেছিল। এখানেও সব চেক করে রুমে থাকা ফিঙ্গারপ্রিন্টের সাথে বাবু আর রাজুর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে যায়। যায় এত কিছু দেখে ভাবতে থাকে এই দুজন মিলে আর কতই না মানুষের জান নিয়েছে। দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে আসে আর আমরা দেখি ওই সাহিল আর সুমনের মার্ডার করার পর বাবু রাজুকে তার গ্রামে পাঠিয়ে নিজে আবারও বোম্বে ফিরে আসে। এখানে বাবু তার ছোটবেলার বন্ধু জিমির কাছে যায়। জিমিও এত বছর পর বাবুকে দেখে ভীষণ খুশি হয়। সেও আগে বাবুর মতো সাইকো ছিল, তবে এখন সে ভালো হয়ে গেছে। কিন্তু বাবুও জিমিকে মিথ্যা বলে আর জানায় সেও ভালো হয়ে গেছে। এরপর বাবু জিমির কাছেই থাকতে শুরু করে। জিমিরও একদিন পর বিয়ে ছিল, তাই সে বাবুকে রেখে দেয়। সেদিন রাতেই বাবু একটা ট্যাক্সি নিয়ে বের হয়ে যায় আর রাস্তায় একটা কাপল বাবুর কাছে তখন লিফট চায়। বাবুও নিজের ট্যাক্সিতে ওই দুজনকে উঠিয়ে নেয়। এদিকে বর্তমানে যায় এবার ওই কাপলদের কাছে চলে যায় যাদেরকে কাল রাতে বাবু হামলা করেছিল। যায় কাপলদের মধ্যে থেকে আগে ছেলেটার সাথে দেখা করে। সে ছেলেটার শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল। এখান থেকে আমরা ওই দিন রাতের পুরো কাহিনী জানতে পারি। ওই দিন বাবু ওই কাপলদের গাড়িতে ওঠায়, এরপর একটা নির্জন রাস্তায় এনে ছেলেটাকে অনেক মারধর করে আর ছেলেটার সামনেই মেয়েটার সাথে জোর জবরদস্তি করে। বাবু একাই দুজনের অবস্থা অনেক বেশি খারাপ করে দিয়েছিল। শেষে তাদের পালিত কুকুর যার নাম জেমি তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো বর্তমানে যায় মেয়েটার কাছে যায়। ওই ঘটনার পর মেয়েটা অনেক বেশি ট্রমাটাইজড হয়েছিল, সাথে নিজের প্রিয় কুকুর হারানোরও শোক ছিল তার মাঝে। এই সবকিছু দেখে যায় কি বলবে কিছুই বুঝতে পারে না। শুধুমাত্র দুইটা মানুষ এই পুরো দেশটাকে এমন ভাবে মাতিয়ে রেখেছে, অথচ এখনো তারা দুজন খোলা আকাশের নিচে ঘুরে ক্রাইম করে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো ভয় নেই। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি বাবু এই কাপলদের কুকুরটাকে নিয়ে জিমির কাছে আসে। জিমি তখন নিজের বিয়ের জন্য স্যুট বানাচ্ছিল। এখানে জিমি বাবুর কাছে সবকিছু শেয়ার করে যে সে বিয়ের পর তার ওয়াইফের সাথে আগ্রা ঘুরতে যাবে, তাই টিকিট কেটে রেখেছে। আর ওই দিনই মূলত রাজ্য বাবুকে কল করেছিল আর জানিয়েছিল নিউজের ব্যাপারে। তখন বাবু রাজ্যকে বোম্বে চলে আসতে বলে। এরপর আমাদেরকে আবারও 6 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে একদিন হুট করেই কুমার তার মায়ের কাছে আসে। এত বছর পর কুমারের মা তাকে দেখে খুশি হওয়ার বদলে আরো বেশি ভয় পেয়ে যায় আর দেখতে পায় কুমারের অদ্ভুত আচরণ। কুমার এসেই তার মার সাথে সুন্দরভাবে কথা বলে, তবে আমরা দেখতে পাই কুমারের মা অনেক বেশি ভয়ে ছিল তার জন্য। আর এখানেই আমরা জানতে পারি এই কুমারই আসলে বাবু ছিল। বাবুর আসল নাম কুমার, তবে সে নিজেই নিজের নাম বদলে বাবু দিয়েছে। এখানে বাবুর মা বাবুর ভয়ে নিজের ছোট বাচ্চাটাকে নিজের কাছে আগলে রাখে আর বাবুকে তার গহনা সহ টাকা দিয়ে বলে সে যাতে সব রেখে দেয়, তবুও যাতে সে এখান থেকে চলে যায়। তবে বাবু তো আরো অদ্ভুত আচরণ করতে থাকে। বর্তমানে যায় বাবুর মায়ের খোঁজ পেয়ে যায়। আমরা দেখি যারা একটা হসপিটালে যায় আর এখানেই আমরা বাবুর মার বিধ্বস্ত ভাবে পুড়ে যাওয়া শরীর দেখতে পাই। তার এমন অবস্থা ছিল যে তার দিকে তাকানোই যাচ্ছিল না। যায়ও এই অবস্থা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর তার এই অবস্থার কেউ না, বরং তার নিজের ছেলে বাবু, অর্থাৎ ওই কুমার করেছে। সে আসলে ছোটবেলা থেকেই সাইকো ছিল। এটাকে এক ধরনের ভয়ঙ্কর রোগও বলা চলে। সে এতটাই হিংস্র ছিল যে সে তার মা সহ ছোট বোনকেও আগুনে পোড়াতেও একবার ভাবেনি। এই সব বর্ণনা শুনে আর নিতে পারছিল না যায়। সে বাবুর ব্যাপারে যত জানছিল ততই আরো যেন অন্ধকার জগতে ঢুকে যাচ্ছিল। একটা মানুষ আর কতই বা ক্রাইম করতে পারে। তবুও যায় নিজের ইনভেস্টিগেশন চালু করে আর সে সেখানে চলে যায় যেখানে বাবু 6 বছর ছিল। অর্থাৎ ছোটবেলায় যদি কোনো শিশু অন্যায় করত তখন সেই শিশুকে অন্য একটা জেলে নিয়ে যাওয়া হতো। আর বাবুও 6 বছর সেই জেলেই ছিল, তবে সে বড় হতেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। সবাই তো ভেবেছিল বাবু ঠিক হয়ে গেছে, তবে সে একটুও ঠিক হয়নি, বরং সে নিজের পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। কতটা ভয়ঙ্কর সে বুঝুন। তো যারা সেই জেলখানায় গিয়ে বাবুর নামে খোঁজ খবর নিতে থাকে তখন তারা জিমির ব্যাপারেও জানতে পারে। এখানে আমরা জানতে পারি বাবু আর জিমি এই জেলেই একসাথে ছিল আর এখান থেকেই তাদের পরিচয়। তবে জিমি এখন ভালো হয়ে গেলেও বাবু সেই সাইকোই রয়ে গেছে। এদিকে আমরা বাবুর সেই নার্স গার্লফ্রেন্ড মিনাকে দেখতে পাই। সে খবরের কাগজে আসামি হিসেবে বাবুর চেহারা দেখে। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে মিনা বাবুকে কুমার নামে চিনত, তাই খবরের চেহারা মিললেও নাম না মেলায় মিনা ভাবে হয়তো এটা অন্য কেউ। তবে তার সহকর্মী জেনিপ মিনাকে ভালো করে দেখায় আর বলে এটাই কুমার। কিন্তু মিনা তো বিশ্বাসই করতে পারছিল না যে কুমার কোনো মার্ডার করেছে।
আর তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এদিকে জেনিব মিনাকে বলে সে যাতে পুলিশদের কল করে আর কুমারের ব্যাপারে যেন সব ইনফরমেশন দিয়ে দেয়, এতে পুলিশদের তাকে খুঁজতে সহজ হবে। তবে মিনা এটা করতে মোটেও রাজি হয় না। জেনি তখন জোর করে পুলিশকে কল করে আর মিনার কাছে ধরিয়ে দেয়। তবে আমরা দেখি মিনা কিছু না বলেই পুলিশের কল কেটে দেয়। এদিকে কেস নেওয়ার পর জয় তো ভাবতেই পারেনি সে কখনো এই পর্যায়ে আসবে আর এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জানতে পারবে। এখন জয় অনেক একা হয়ে পড়েছিল, তাই সে নিজে এবার নিসারকে কল করে। সব রাগ অভিমান ভেঙে জয় নিসারের সাথে সবকিছু শেয়ার করে। সে অন্ধকারে ভয় পায়, তাই সে একবার অন্ধকারে পড়লে সেখান থেকে বের হতে পারে না। আর এই কেসটা লড়ার পরেই জয় সেই অন্ধকারে পড়ে গেছে, যেটা থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। আর এই সবকিছু শোনার পর নিসার জয়কে খুব ভালো করে বোঝে। সে জয়কে অনেক সান্ত্বনা দেয় আর তার সাহস যোগায়, কারণ জয় এত দূর চলে এসেছে যেহেতু, তাই তাকে এই কেসটা তো এখন সলভ করতেই হবে আর আসামিদেরকেও ধরতে হবে। তো নিসারের এই কথায় জয়ও কিছুটা উৎসাহ পায়। এরই মধ্যে তার কাজ চলে আসায় সে নিসারের ফোন কেটে দেয়। আমরা দেখি জয় সেই হসপিটালে চলে যায়। আসলে তখন মিনা কুমারের ব্যাপারে কোনো ইনফরমেশন না দিতে চাওয়ায় জেনিব নিজেই পুলিশকে কল করে সবকিছু জানায় আর জয়ও সেখানে চলে আসে। জেনিব জয়কে সবকিছু জানায় যে মিনার সাথে কি রকম সম্পর্ক ছিল কুমারের। জয় তখন মিনার কথা জিজ্ঞেস করে, তবে জেনিব সারা হসপিটাল খুঁজে দেখে মিনা কোথাও নেই। সেভাবে মিনা হয়তো তার বাসায় চলে গেছে। এবার জয় মিনার বাসায় যেতে চায়। জেনিবও পুলিশদের নিয়ে মিনার বাসার দিকে যেতে থাকে। এরপর আমরা দেখি মিনা তার রুমে এসেছিল আর তখনই মিনার রুমের দরজায় কেউ নক করে। সে দরজা খুলতেই তার সামনে আমরা বাবুকে দেখতে পাই। মিনা বাবুকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, তবে সে তাকে বুঝতে দেয় না। বাবু মিনার কাছে এসেই তাকে জড়িয়ে ধরে। এরপর সে মিনাকে ওই কুকুরটা দেখায়। সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। সে বাবুর জন্য কফি বানিয়ে দেয়। এরই মধ্যে সে খেয়াল করে বাবুর পেছনেই ওই খবরের কাগজটা ছিল, যেটাতে বাবুর খুনের খবর ছিল। মিনা তখন তাড়াতাড়ি করে কাগজটা লুকিয়ে ফেলে। এদিকে বাবু মিনাকে নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আর বলে সে মিনাকে বিয়ে করতে চলেছে। এই কথা শুনে মিনার এবার খুশি হওয়ার জায়গায় ভয় হতে থাকে। বাবু মিনাকে কাছে নেয় আর তখনই বাবু মিনার হাতে ওই খবরের কাগজটা দেখতে পায়। সে কাগজটা নিয়ে সেখান থেকে নিজের সব কার্যকলাপের নিউজ দেখে আর মিনাকে বোঝাতে থাকে যে সবকিছু মিথ্যা, সে সব কিচ্ছু করেনি। মিনা এখানে বাবুর কাছ থেকে ছোটার চেষ্টা করছিল, তবে বাবু মিনাকে যেতে দেয় না। তখন মিনা গরম পানি বাবুর উপর ছুঁড়ে মারে আর সে পালাতে নেয়, কিন্তু বাবু মিনাকে ধরে ফেলে আর মিনার মাথা ফ্লোরে বাড়ি মেরে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে জায়রা মিনার রুমের সামনে চলে আসে আর দরজায় নক করে, তবে কেউ দরজা খোলে না। তারা তখন দরজা ভেঙে ভেতরে ঢোকে আর ভেতরে ঢুকেই সবাই মিনার লাশ নিচে পড়ে থাকতে দেখে। অর্থাৎ পুলিশরা আসার আগেই বাবু মিনাকে মেরে এখান থেকে পালিয়ে গেছে। আর এক দফা জয় বাবুকে ধরতে ধরতে সেদিকে ছুটে যায়। পুলিশরাও আশেপাশে খুঁজতে থাকে, তবে বাবু কোথাও ছিল না। জয় ধারণা করে বাবু এখন এই শহর ছেড়ে চলে যাবে, তাই সে বিভিন্ন জায়গায় পুলিশ পাঠিয়ে দেয়। সেদিন রাতেই যায় জিমির খোঁজ পেয়ে জিমির বাড়িতে চলে যায়। সে তখন তার নতুন বউয়ের সাথে হানিমুনে যাওয়ার প্ল্যান করছিল। তখনই দরজায় নক পড়তেই জিমি দরজা খোলে। সে তো পুলিশদের দেখেই ভীষণ ভয় পেয়ে যায়। জয় তখন জিমির কাছে বাবুর কথা জিজ্ঞেস করে। সে জানায় বাবু এখানে নেই। এবার জয় তাকে মারতে মারতে নিচে নিয়ে যায়। জিমি তো নিজেও জানতো না যে বাবু কোনো মার্ডার করেছে, তাই এইটা শোনার পর জিমি জয়কে রিকোয়েস্ট করে আর বলে এসবের মধ্যে তার কোনো হাত নেই। জয় তখন রেগে মেগে বলে বাবু একটা সাইকো। একথা জানার পরেও সে বাবুকে কি করে তার বাসায় থাকতে দিল? জিমি বলে সে বিশ্বাস করেছিল বাবুকে, তবে সে এমন কিছু করবে সেটা কখনো ভাবেনি। এখানে আমরা জানতে পারি বাবু জিমির বাড়ি থেকেও পালিয়েছে, তাও জিমির বিয়ের স্যুট সহ, তাদের হানিমুনের টিকিট সহ নিয়ে পালিয়ে গেছে। আর এই কথা শুনেই যায় জিজ্ঞেস করে জিমিরা কোথায় হানিমুনে যাওয়ার জন্য টিকিট কেটেছিল। তখন জিমি জানায় আগ্রা। এরপরেই আমরা দেখি যায় তার ডিসিশন নিয়ে দোটানায় পড়ে যায়। সে যে কোনো একটা ডিসিশন বেছে নিলে আর একটা ধ্বংস হয়ে যাবে। এরই মধ্যে এসপি জয়কে কল করে। সে যেহেতু জয়কে এই কেস থেকে বের করে দিয়েছে আর বের করে দেওয়ার পরেও জয় এই কেস নিয়ে কাজ করে যাচ্ছে, এই শুনে সে অনেক রেগে যায়। তাই সে এবার সরাসরি জয়কে সাসপেন্ড করে দেয়। অর্থাৎ জয়ের হাতে যে শেষ বলটুকু ছিল আসামিদের ধরার, সেই বলটুকুও ছিনিয়ে নেওয়া হয়। এসিপি জয়কে বোম্বে থেকে দিল্লি ফেরত চলে আসতে বলে। এদিকে আমরা বাবুকে দেখি যে একটা জায়গায় গিয়ে নিজেকে পরিবর্তন করার জন্য চুল কেটে ফেলে। এদিকে রাজ্য বৃষ্টির মধ্যে একটা বড় বাড়ির সামনে যায়, লাঠি নিয়ে যায়। এরপরই সে সেই বাড়ির ভেতর ঢুকে পড়ে। এরই মাঝে আমরা জয়ের ছোটবেলার কিছু দৃশ্য দেখতে পাই। ছোটবেলা থেকে জয়ের বাবা জয়কে একা হাতে পেলে পুষে মানুষ করেছে। জয় তার বাবার কাছ থেকে অনেক জ্ঞানের কথাও শুনেছে। সে ছোটবেলা থেকেই চাইতো একজন হিরো হতে, তবে কোনো সিনেমার হিরো নয়, বরং জনগণের হিরো হতে। জয় সমাজে ভালো কিছু করে সবার কাছে নিজের নাম উজ্জ্বল করতে চাইতো। আর ছোটবেলা থেকে ইচ্ছাটাকে আরো প্রবল করে তোলে একমাত্র জয়ের বাবা।
যায় তার বাবার কিছু কিছু কাণ্ডে বিরক্ত হলেও তার সব থেকে বড় অনুপ্রেরণা তার বাবাই ছিল, আর তার জন্যই যায় আজ পুলিশ অফিসার হতে পেরেছে। আর এই পরিস্থিতিতে এসে সেই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারছে। আমরা দেখি সাসপেন্ড হওয়ার পরেও যায় দিল্লি না, বরং বোম্বে থেকে সোজা আগ্রায় চলে আসে। অর্থাৎ সে এখনো হার মানতে চায় না। তার মনে হয় বাবু যেহেতু জিমির কাছ থেকে আগ্রার টিকিট চুরি করেছে, এর মানে সে আগ্রাতেই গেছে। তাই যায় তাড়াতাড়ি করে আগ্রা পৌঁছায়। এখানে আমরা দেখি রাজ্যও আগ্রা পৌঁছে যায়, আর বাবু তখন রাজ্যকে নিতে যায়। এতদিন পর দুজন দুজনকে দেখে অনেক বেশি খুশি ছিল। তবে ওই স্টেশনে একজন পুলিশ তাদের দুজনকে দেখে সাথে সাথে চিনে ফেলে যে এরাই আসামি। এদিকে বাবু দেখার আগে রাজ্য তাদের পেছনে পুলিশ দেখতে পায়, তাই সে বাবুকে নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে থাকে। পুলিশও তখন তাদের পেছন পেছন দৌড়াতে থাকে। তবে শেষ পর্যন্ত পুলিশ বাবুদের আর ধরতে পারে না। তাই পুলিশ তাড়াতাড়ি করে থানায় এসে দিল্লি কল করে বাবু আর রাজুর খোঁজ জানানোর জন্য। এদিকে আমরা দেখি যায় আগ্রার পুলিশ স্টেশনে চলে আসে। এখানে যায় নিজেকে দিল্লির এসআই হিসেবে পরিচয় দেয়, কারণ সে সাসপেন্ড হয়েছে। এটা যদি আগ্রার পুলিশ জানতে পারে তাহলে জায়কে কখনোই এ কেসে লড়তে দিবে না। তাছাড়া দিল্লির পুলিশ অর্থাৎ চৌহানের আগ্রা এসে পৌঁছাতেও অনেকটা সময় লেগে যাবে, তাই এই সময়ে যায় কেসটা দেখতে পারবে। সে তখন পুলিশ স্টেশনে গিয়ে আগ্রার অফিসার সোলাঙ্কির সাথে দেখা করে। সোলাঙ্কি এখানে জায়কে একটু একটু সন্দেহ করছিল, তাই সে জায়কে অনেক ধরনের প্রশ্ন করে। যায় তারপরেও কোনো মতে সবকিছু ম্যানেজ করে নেয়, কারণ তাকে যে কেসটার শেষ পর্যন্ত যেতে হবে। এরপর যে পুলিশ বাবু আর রাজ্যকে দেখেছিল সে জায়ের কাছে আসে আর তার কাছে সবকিছুর বর্ণনা করে আর জানায় বাবু তার নিজের মাথার সব চুল ফেলে দিয়েছিল, আর পুলিশ দেখতেই তারা দুজন বাইক নিয়ে পালিয়ে গেছে। এই কথা শুনে যায় জিজ্ঞেস করে বাইকের নম্বর কত ছিল, সেটা কি সে দেখেছে। পুলিশ জানায় বাইকে তো কোনো নাম্বার ছিল না। এই কথা শুনেই যায় বুঝতে পারে তাকে আসামি খোঁজার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, কারণ বাবু আর রাজ্য এখনো এই শহরেই আছে। সোলাঙ্কি বলতে থাকে তারা বাবু আর রাজ্যুর পোস্টার লাগিয়ে দিবে রাস্তায় রাস্তায়। তবে যায় বলে এটাতে কোনো কাজ হবে না, এটা তারা এতদিন ধরেই করে এসেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই এবার যায় অন্য কিছু ভাবে আর আগ্রার প্রতিটা ঘরে ঘরে খবর পাঠিয়ে দেয় যে রাজ্য বা বাবু যে কাউকে দেখলেই যাতে তারা সাথে সাথে পুলিশকে খবর দেয়। এছাড়াও তারা রেডিওতেও খবর দিয়ে দেয় যে আগ্রা শহরে দুজন ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে, তাই সবার উচিত নিজ নিজ বাড়িতে থেকে নিজেকে সেফ রাখা। আর দেখা যায় জায়ের প্ল্যান মতোই সবকিছু হতে থাকে। জায়ের মতে তারা যতজনই পুলিশ হোক না কেন বাবু আর রাজ্যকে ধরতে পারবে না। তবে যদি প্রতিটা ঘরে ঘরে তাদের দুজনের খবর চলে যায় তাহলে বাবু আর রাজ্য কোথাও পালাতে পারবে না, তারা তাদেরকে ঠিকই ধরে ফেলতে পারবে। এদিকে আমরা দেখি বাবু আর রাজ্য একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। রাজ্য বাবুকে বাড়ির ভেতর নিয়ে যায় আর বলে এটা এখন থেকে তাদের বাড়ি। রাজ্যুর কথা শুনে বাবু অবাক হয়ে ভেতরে ঢোকে আর দেখে রাজ্য এবার বাড়ির লোকেদের আটকে রেখে দিয়েছে যাতে তারা এই বাড়িতে নিশ্চিন্ত ভাবে থাকতে পারে। আর এটা দেখে বাবুর কাছেও অনেক বেশি ভালো লাগে, কারণ রাজ্য এখন আগের তুলনায় অনেক বেশি সাহসী হয়ে গেছে। সে দুজন বৃদ্ধ মানুষ আর একজন ছোট বাচ্চাকে আটকে রাখে। এরপর রাজ্য আর বাবু মিলে তাদের তিনজনকে ভয় দেখাতে থাকে। রাজ্য ওই বাড়িতে থাকা সব জিনিসপত্র বের করে ফেলে। সেখানে তারা একটা গানও দেখতে পায়, তবে গানের ভেতর কোনো গুলি ছিল না। তখন বাবু আটকে রাখা লোকটার কাছ থেকে এই বন্দুকের গুলির সন্ধান চায়। এদিকে আমরা দেখি কিছুক্ষণ পরেই সোলাঙ্কি খবর পেয়ে যায় যে জয় একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার। এটা জানার পরই সে জয়কে ডেকে পাঠায়। জয় তখন সোলাঙ্কিকে বোঝানোর চেষ্টা করে আর বলে এখন তাদের অযথা সময় নষ্ট না করে খুনিদের ধরে জেলে দেওয়া উচিত। তবে সোলাঙ্কি জয়ের কোনো কথাই শোনে না। এদিকে বাবু আর রাজ্য মিলে ওই বন্দুকের গুলির খোঁজ করতে করতে একটা জায়গায় চলে আসে। রাজ্য নিজেকে অচেনা দেখানোর জন্য বাবুর মতো করে চুল কেটে নেয়। সেখানে গিয়ে তারা তাদের বন্দুক দেখায় আর লোকটাকে গুলি বানিয়ে দিতে বলে। এদিকে সেই সময়ে দূর থেকে একটা বৃদ্ধ লোক নিউজ পেপার পড়ছিল আর বারবার তাদের দুজনের দিকেই তাকাচ্ছিল। রাজ্য আর বাবু গুলি বানাতে দিয়ে বাহিরে বেরিয়ে আসে। তারা 1 ঘন্টা পর নিজেদের গুলি পাবে, তাই 1 ঘন্টা তারা কি করবে সেটাই বুঝতে পারে না। তখন বাবু রাজ্যকে তাজমহল ঘোরাতে নিয়ে যায়। এদিকে যায় পুলিশ স্টেশনের ভেতরেই বসেছিল। এরই মধ্যে সেখানে খবর আসে বাবু আর রাজ্য মিলে একটা দোকানে গিয়ে বন্দুকের গুলি বানাতে দিয়েছে। এই খবর শোনার পর তো সবাই ছোটাছুটি করতে থাকে সব কাজ ঠিক করার জন্য। এদিকে এটা শুনে যায় সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তাদের যা করার এখনই করতে হবে, নয়তো তারা দুজন আবারও পালিয়ে যাবে। তবে কেউ জয়ের কথা শুনছিল না। সবাই তো অপেক্ষা করছিল দিল্লি থেকে পুলিশ আসার। জয় এবার ভীষণ রেগে যায় আর তার এই বাড়াবাড়ি দেখে সোলাঙ্কিও জয়ের উপর রেগে যায় আর বলে সেই কেসটার পেছনে এভাবে পড়ে আছে কেন। এখন জয় জানায়
যে সেই শুরু থেকে সেই কেসটার সাথে আছে। প্রতিদিন সে নতুন নতুন লাশ দেখে আসছে, আর তারা যদি আসামিদের ধরতে না পারে তাহলে সারা জীবন আসামি স্বাধীনভাবে চলাফেরা করবে আর প্রতিদিন এক একজনকে খুন করবে। জয়ের এসব কথা শুনে এবার সবাই চুপ হয়ে যায়। এখানে আমরা দেখি বাবু আর রাজ্য মিলে তাজমহলের সামনে বসে। বাবু তাজমহলের দিকে তাকিয়ে বলে, পুরো শহরের পুলিশ যখন বাবুকে খুঁজে বেড়াচ্ছে তখন বাবু নিজে তাজমহলের সামনে শাহেনশাহ হয়ে বসে আছে। রাজুর কাছে এই পরিবেশটা অনেক বেশি শান্তির আর ভালো লাগছিল। রাজু এখন আগের থেকে অনেক সাহসী হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে বাবুর মতো হচ্ছিল। এখন আর রাজু আগের মতো ভয়ও পায় না। এটা দেখে বাবুরও ভালো লাগে। তাই এবার তারা প্ল্যান করে যে তারা আগ্রা থেকে কেরালাতে চলে যাবে, আর সেখানে গিয়ে আবার নতুন পরিবেশে নতুন জায়গায় খুন খারাপি করবে, যেখানে তাদেরকে কেউ চিনবে না। বাবু ভাবে এতদিনে ছোট চোর হওয়া থেকে শুরু করে বড় বড় মার্ডারে শুধু রাজুই বাবুর সাথে ছিল আর এখন পর্যন্ত আছে। তাই সে রাজ্যকে নিয়েই তার বাকি জীবন কাটাতে চায়। তবে তাদের এই ভবিষ্যৎ কল্পনার মাঝেই সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশ দেখেই তো বাবু আর রাজ্য পালাতে থাকে। তারা দুজন বাইক নিয়ে পালাচ্ছিল। তখনই তারা খেয়াল করে পুরো শহর একেবারে ফাঁকা ছিল। বাবু এই বিষয়টা ভালোভাবে বোঝার আগেই সেখানে পুলিশ এসে তাদের ঘেরাও করে ফেলে। অর্থাৎ একমাত্র তাদেরকে ধরার জন্য পুলিশ পুরো শহর ফাঁকা করে দেয়। কিন্তু তবুও বাবু আর রাজ্যু এতগুলো পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে যেতে থাকে। দেখা যায় জয় আর সোলাঙ্কি মিলেও বাবুদের পিছু নেয় তাদেরকে ধরার জন্য। তবে একটা সময় বাবু আর রাজ্য বাইক ছেড়ে দৌড়ে পালাতে থাকে। এরপর তারা দুজন ট্রেন স্টেশনে আসে। জয়ও দৌড়াতে দৌড়াতে তাদের পেছন পেছন আসে। এরপর যায় সেই ট্রেনের ভেতর ঢুকে পড়ে। আমরা দেখি সেই ট্রেনের ভেতরে বাবু আর রাজ্যু ছিল। রাজ্যু তখনও অনেক ভয়ে ভয়ে ছিল। ততক্ষণে সেখানে জয় চলে আসে আর সে এসেই রাজ্যুকে ধরে নেয়। এটা দেখে বাবু তখন ট্রেনে থাকা একটা বাচ্চা মেয়েকে ধরে ফেলে আর তাকে মারার হুমকি দিতে থাকে। তবে জয় রাজ্যুর মাথায় বাড়ি দিতে দিতে বলে, সে আর কতজনকে মার্ডার করবে? শহরের সবাইকে করবে নাকি দেশের সবাইকে? তবে এখন আর তাদের পালানোর কোনো উপায় নেই। জয়ের কথা শুনেও বাবু বাচ্চাটাকে ছেড়ে দেয় না আর তাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই পেছন থেকে একজন পুলিশ বাবুকে ধরে ফেলে আর জয় তো বাবুকে পেয়ে ইচ্ছা মতো মারতে থাকে। বাবু এতদিন যতগুলো মানুষকে মার্ডার করেছে, এছাড়াও যা যা অন্যায় কাজ করেছে, সবকিছুর জন্য জয়ের অনেক বেশি ক্ষোভ ছিল বাবুর উপর। তাই সে তাকে মেরে মেরে একেবারে আধমরা বানিয়ে ফেলে। এরপরই তার কাছে একটু শান্তি লাগে আর এভাবেই যায় বাবু আর রাজ্যুকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এর পরের দৃশ্যে আমরা দেখি আশোক আর মোনা মিলে নদীতে আসে সাহিল আর সুমনের অস্থি বিসর্জন করতে। সন্তানদের হারিয়ে তারা কেউই এখন ভালো নেই। তবে এখনো সুমন আর সাহিলের বয়সী অনেক বাচ্চারা আছে যারা মোনাকে নিজের মা ভেবে চিঠি পাঠায়। এদিকে আমরা দেখি জয় তার বাড়িতে এসে এই প্রথমবারের মতো নিজের বাবার কাছে সেধে গিয়ে তার রান্না করা খাবার খেতে চায়। মানুষ তার মর্ম তখনই বুঝতে পারে যখন সে কোনো বিপদে পড়ে। জয় তার বিপদগুলো থেকে কাটিয়ে আসতে পেরেছে শুধুমাত্র তার বাবার জন্য। এরই মাঝে আমরা সাহিল, সুমন, মোনা আর আশোকের আগের কিছু সুন্দর স্মৃতি দেখতে পাই, যেখানে চারজনের পুরো পরিবারটা কত হাসি খুশি আর ভালোবাসায় ভরপুর ছিল। তবে এখনো আমরা জানি না সেদিন সুমন আর সাহিলের সাথে ঠিক কি কি ঘটেছিল। তারাকে ওয়ার্নিং দেয়া ভালো, যাদের হার্ট দুর্বল তারা এই পার্টটুকু মিস করে দিলেই ভালো হয়। এরপরই আমরা জানতে পারি ওই নির্মম রাতের দৃশ্য, যা আসলেই মানুষের চোখে সহ্য করার মতো না। সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই সুমন আর সাহিল যে স্কুটিতে উঠেছিল সেই স্কুটির মালিক তাদের দুজনকে বাস স্টপের সামনে নামিয়ে দেয়। এরপর দুজন মিলে অপেক্ষা করতে থাকে গাড়ির জন্য। সেখান থেকে রেডিও স্টেশন খুব একটা দূরে না হওয়ায় সাহিল সুমনকে বলে তারা তো চাইলে এখান থেকে দৌড়ে সোজা রেডিও স্টেশনে চলে যেতে পারবে। তবে সুমন জানায় এখন বের হলে তারা ভিজে যাবে, আর এভাবেই দুজন দুষ্টুমি করতে করতে সেখানে দাঁড়িয়ে থাকে। আর তখনই সেখানে বাবু আর রাজ্যুর গাড়ি আসে। সুমন গাড়ি দেখেই লিফট চায়, কিন্তু গাড়িটা তো তাদের ছেড়ে সামনে চলে গিয়েছিল। তাই সুমন এবার ঠিক করে সাহিলের কথা মতোই তারা দৌড়ে রেডিও স্টেশনে চলে যাবে। তবে তারা বের হওয়ার আগেই দেখে ওই গাড়িটা আবারও ব্যাক করে। বাবু সুমনকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। সুমন তখন স্বাভাবিকভাবেই তাদের দুজনকে বলে তারা কি একটু তাদেরকে রেডিও স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। বাবুও তখন তাদের দুজনকে গাড়িতে উঠিয়ে নেয়। গাড়ি চলতে শুরু করে। বাবু আগে সুমনের নাম জেনে নেয় আর জানতে পারে সুমনের বাবা আর্মি ছিল। এই কথা শোনার পর তো রাজ্য আরো বেশি ভয় পেয়ে যায়। তবে বাবু তাকে চুপ করিয়ে রাখে। সুমন খেয়াল করে বাবু শুধু বারবার তার দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে। এতে সুমনের বেশ অস্বস্তি লাগে। আর কিছু দূর যেতেই সুমন বুঝতে পারে বাবুর হাবভাব ভালো ছিল না। তাই সে সাহিলকে ইশারা করে। সাহিল ও সুমনের ইশারা বুঝতে পেরে দুজন মিলে বাবুকে গাড়ি থামাতে বলে, কিন্তু সে তো গাড়িই থামায় না। তাই এবার সুমন আর সাহিল দুজন মিলে গাড়ি খোলার চেষ্টা করে। তবে বাবু গাড়ি না থামালে এবার সুমন আর সাহিল সাহস করে পেছন থেকে বাবু আর রাজ্যুর উপর আক্রমণ করে। তবে রাজ্য তখন তলোয়ারটা বের করে আর পেছনে মারতে যায়। তখনই সাহিল তলোয়ারটা নিজের হাত দিয়ে ধরতে গেলে সাহিলের হাত কেটে যায়। এটা দেখে সুমন অনেক বেশি ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি করে সাহিলের হাত নিজের ওড়না দিয়ে বেঁধে দেয় আর বাবুদের রিকোয়েস্ট করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তবে বাবু তো এসবে আরো মজা পাচ্ছে।
যাচ্ছিল সেই সময় সুমানরা চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। তখনই সেলিম তাদেরকে দেখে, তবে সে তাদেরকে সাহায্য করতে পারে না, বরং বাবু তো সেলিমের পাই ভেঙে ফেলে। কোনো কিছুতে না পেরে সুমান আর সাহিল আবারও নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাবু আর রাজ্যুর সাথে লড়াই করার চেষ্টা করে। রাজ্যু এবার তলোয়ার দিয়ে সাহিলের বুকে মেরে দেয়। এরপর বাবু গাড়িটা ওই জঙ্গলের ভেতর নিয়ে আসে। সাহিলের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তবুও যেন সে সুমানকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল, কারণ সে সুমানকে প্রমিস করেছিল যে সে যে কোনো ভাবেই তাকে প্রোটেক্ট করবে। তবে আমরা দেখি রাজ্যু খুবই বাজেভাবে মারে সাহিলকে, যা এক্সপ্লেইন করার মতো না। এদিকে বাবু সুমানকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। সুমান সাহিলের সাথে যাওয়ার জন্য ছটফট করছিল, কিন্তু রাজ্যু সাহিলকে নিয়ে ওই জঙ্গলের ভেতর চলে যায় আর সেখানে সাহিলকে রেখে আসতে নেয়। কিন্তু সাহিল তো তখনও বেঁচে ছিল। রাজ্যু তখন আরো নির্মম ভাবে সেই তলোয়ারটা দিয়ে সাহিলকে ইচ্ছা মতো ক্ষত বিক্ষত করে। এদিকে বাবু সুমানকে নিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায় আর তাকেও মেরে ফেলার চেষ্টা করে। এরপর সে রাজ্যুর কাছে এসে বলে এবার তার পালা। তবে রাজ্যু জানায় সে সব করবে না। আসলে সে অনেক ভয়ে ছিল, সে বাবুকে বাধা দিতে চাইছিল। তবে এর ফলে তাদের দুজনের মধ্যেই তখন মারামারি লেগে যায়। সেই সময় সুমান আসে আর একটা মোটা লাঠি দিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বাবু আর রাজ্যুকে আঘাত করতে থাকে। এরপরে সে সাহিলকে খুঁজতে খুঁজতে সামনে যায় আর সেখানেই সাহিলের লাশ দেখে চিৎকার করে ওঠে। আর ঠিক সেই সময় বাবু উঠে এসে সেই মোটা লাঠি দিয়ে জোরে জোরে সুমানের মাথায় বাড়ি মারে আর তাকে সেখানেই মেরে ফেলে। বুঝুন ভাই বোনকে কতটা কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে তারা মেরে ফেলেছে। আর এই ভয়ঙ্কর ঘটনা যায় এসপি কে শোনাচ্ছিল। পুরো ঘটনা শুনে সেও থাও হয়ে যায়। তবে তারা এখন খুনিকে ধরতে পেরেছে বলে একটু স্বস্তি পায়, নাহলে সুমান আর সাহিলের মতো আরো না জানি কত বাচ্চার এমন হাল হতো। তাছাড়া জায়ের প্রফেশনাল লাইফে এত কিছু ঘটে যাওয়ার পরেও সে নিজের জায়গায় শক্ত থেকে আসামিদের ধরতে সক্ষম হয়েছে বিধায় এসপি তার উপর অনেক খুশি হয় আর তাকে আবারও তার কাজে জয়েন করতে বলে। পরদিনই দেখা যায় জয় সুন্দর করে রেডি হয়ে যায়। সেদিন বাবু আর রাজুকে কোর্টে নেওয়ার দিন ছিল। জনগণ তো অনেক খেপেছিল তাদের উপর। জনগণের কাছে তুলে দিলে তাদেরকে তো একেবারে শেষ করে দিত। তবে সবার আগে কোর্টের রায় হওয়া প্রয়োজন, তাই যায় তাদের দুজনকে কোর্টে নিয়ে যায় আর কোর্ট এই ভয়ানক দুই আসামিকে মৃত্যুদণ্ড দেয়। সবাই তো এতে খুব খুশি ছিল আর এই কেস এখানেই ক্লোজ হয়ে যায়। সবাই যার যার মতো কোর্ট থেকে চলে যায়। তবে সেখানে শুধু বসে থাকে মোনা আর আশোক, কারণ আসামিরা এখন শাস্তি পাবে আর আসামিকে ধরতে পেরে সবাই অনেক খুশি। তবে তাদের দুইজনের সন্তান তো আর কখনো ফিরে আসবে না। সেদিন রাতে কি নির্মম ঘটনার সম্মুখীন হয়েছে তাদের দুই সন্তান, সেটা তো আর চাইলেই মুছে ফেলা যাবে না। এখন তারা দুজন অসহায় দুই মা বাবা, কেননা এখন তো তাদের সন্তানও নেই। তবে আছে শুধু তাদের সন্তানকে একটা ভালো জীবন দিতে না পারার আফসোস। সেদিন রাতে 15 মিনিটে ঘটে যাওয়া ঘটনায় অনেক কিছু প্রকাশ পায়। বাচ্চাগুলো সেই 15 মিনিটে কতই না ছটফট করেছে নিজেদের বাঁচানোর জন্য। সেই সময় মানুষ কোথায় ছিল, জনগণ কোথায় ছিল, পুলিশ কোথায় ছিল। এছাড়াও এই ঘটনার দ্বারা সাহিল আর সুমনের সাহসিকতারও প্রমাণ পাওয়া যায়, কারণ তারা শেষ পর্যন্ত লড়াই করে গেছে। তাছাড়া জায়ের কাজেরও অনেক প্রশংসা করতে হয়। তাছাড়া ওই নিসার, সে তো জায়ের খারাপ সময়ে তার পাশে ছিল। এরকম জীবনসঙ্গী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আচ্ছা, ওই দিন যদি সুমান সাহিলের কথা মতো কোনো গাড়ির লিফট না নিয়ে বৃষ্টির মধ্যে দৌড়ে রেডিও স্টেশনে চলে যেত আর ঠিক সময়ে গান গাইতে পারতো, তাহলে নিজের মেয়ের গানের জন্য হয়তো মোনার আশোকের গর্বে বুক ফুলে উঠত। কাহিনীটা এমন হলেও তো হতো, তাই না? তবে বাবু আর রাজুর মতো নরপিশাচরা যতদিন এই পৃথিবীতে থাকবে, আমরা কি পারবো একটা স্বাধীন আর সুন্দর জীবনযাপন করতে? তবে হ্যাঁ, জায়ের মতো পুলিশ অফিসার থাকলে হয়তো সেটা অবশ্যই সম্ভব হবে একদিন। আর এরই সাথে আমাদের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।